নমস্কার। আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট। আজ একটা বিশেষ ডে, আজকে একটা বিশেষ দিন, অর্থাৎ ওয়ার্ল্ড আইভিএফ ডে বা বিশ্ব আইভিএফ দিবস, বা এটাকে ওয়ার্ল্ড এমব্রায়োলজিস্ট ডেও বলা হয়। একই সাথে আজকে হচ্ছে ওয়ার্ল্ড পেরেন্টস ডে। আজকের দিনটা বিশেষভাবে উল্লেখযোগ্য কেন? 1978 সালে আজকের দিনে প্রথম ইংল্যান্ডে পৃথিবীর প্রথম আইভিএফ বেবি, যাকে টেস্ট টিউব বেবি বলা হয়, সেরকম টেস্ট টিউব বেবির জন্ম হয়েছিল। তার সেই বেবির নাম হচ্ছে লুই ব্রাউন, 1978 সালে আজকের দিনে। তার কিছুদিনের মধ্যে আমাদের শহর কলকাতাতে কিন্তু পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবির জন্ম হয়েছিল ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে। এটা খুব দুঃখের এবং খুব লজ্জার ব্যাপার যে আমরা সুভাষ মুখোপাধ্যায়কে সেইভাবে আমরা সম্মান দিতে পারিনি, যে কারণে কিন্তু তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হন। আজকের দিন কিন্তু আমরা বলবো ইনফার্টিলিটি সম্পর্কে যা যা কুসংস্কার আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু সেই সাথে কিন্তু আমরা কিছু কিছু আপনাদের পেশেন্টদের কথা শুনবো। কারণ এতদিন হয়েছে ফেসবুক লাইভে আমি শুধু বলে গেছি, এখন আমরা আপনাদের মতামত শুনবো, আপনাদের ধারণা, বিশেষ করে আমাদের সাথে যারা পেশেন্ট আছেন, যারা ট্রিটমেন্টে সাফল্য পেয়েছেন অথবা এখন ট্রিটমেন্ট করছেন, বা যারা ট্রিটমেন্ট করে সাফল্য পাননি, তাদের সবার কথা শুনবো। আমি দেখতে পাচ্ছি অরিন্দম চক্র। আচ্ছা, অরিন্দম বাবু, আস্তে আস্তে আমরা বলে দিই ইনফার্টিলিটি নিয়ে কি কি ভুল ধারণা আছে। আচ্ছা, আগে একটুখানি আমরা বেসিক সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ইনফার্টিলিটি কেন হয়, সাধারণ প্রেগনেন্সির জন্য কি দরকার। একজন পুরুষের অন্ডকোষের মধ্যে দুটো শুক্রাশয় থাকে, সেই শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়। সেই শুক্রাণু অনেক লম্বা পথ দিয়ে এপিডিডাইমিস, ভাস রিফারেন্স, সেমিনাল ভেসিকেল, ইজাকুলেটরি ট্র্যাক্ট, প্রস্টেট গ্ল্যান্ড বলে অনেক বিভিন্ন গ্রন্থি আছে এবং নালী আছে, সেগুলো দিয়ে আলটিমেটলি ইউরেথ্রা বা পেচ্ছাপের রাস্তায় আসে। সেখান থেকে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে তখন সেটা পেনিস দিয়ে বাইরে বেরোচ্ছে। সেই স্পামটা তাহলে কোথায় গেলে? শুক্রাণুটা ভেজাইনাতে যাচ্ছে, অর্থাৎ একজন মহিলার যোনিদ্বারে যাচ্ছে। সেখান থেকে সেই শুক্রাণুটা গিয়ে ইউটেরাসে যাচ্ছে, অর্থাৎ জরায়ুতে যাচ্ছে, সেখান থেকে ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে। এর মাঝখানে সেই মহিলার কি হচ্ছে? একজন মহিলার দুটো ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে, সেই ওভারিতে কিছু ডিম তৈরি হয়। ডিম তৈরি হওয়ার পরে সেখানে ওভুলেশন হয়, অর্থাৎ মাসিকের মাঝামাঝি সময় ওভারি থেকে ডিমটা ফেটে বেরোয়, তাকে ওভুলেশন বলে। এই ডিমটা ফ্যালোপিয়ান টিউবে আসে। যদি সেখানে স্পাম থাকে, সেই স্পাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হয়। তারপর সেই এমব্রায়োটা নিচে নেমে এসে ইউটেরাসে এসে বা জরায়ুতে এসে নামে, তারপর প্রেগনেন্সি শুরু হয়। অর্থাৎ প্রেগনেন্সির জন্য আমাদের মূলত তিনটি জিনিস দরকার: হাজবেন্ডের স্পাম ঠিক থাকা, ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকা, আর ওয়াইফের টিউব ঠিক থাকা। আচ্ছা আচ্ছা, অনেক করেছেন। পেশেন্ট আমাদের কাছে আসতে চান, তাহলে আমরা তাদেরকে একটুখানি যোগাযোগ করব। আচ্ছা, নিতু মুর্মু উনি একটুখানি আসতে চেয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলে নিই। মিসেস নিতু মুর্মু, মিসেস নিতু, আপনি আসতে চাইছিলেন আমাদের লাইভে অ্যাড হতে চাইছিলেন, তাই আমরা আপনাকে অ্যাপ্রুভ করলাম। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বক্তব্য থাকলে দয়া করে বলতে পারেন। আচ্ছা, এবার তাহলে দয়া করে যারা আমাদের ফেসবুক লাইভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান তারা অ্যাপ্রুভ করার অনুমতি জানাবেন, তাহলে আমরা অ্যাপ্রুভ করব। অরিন্দম বাবুকে আমরা পেলাম না, তারপরে দেখছি অন্য কেউ যদি আমাদের অ্যাপ্রুভ করতে চান আমরা তাদেরকে অ্যাপ্রুভ করতে পারি। আচ্ছা, আহ, নিতু দেবীকে কোনোভাবে অ্যাড করতে পারছি না, সে জায়গায় আমরা দেখছি আমরা আহ, আমরা সমীর বাবু আপনি আছেন? সমীর বাবু বা অরিন্দম বাবুকে আমরা অ্যাড করতে পারি? আচ্ছা, এমডি আনোয়ার হোসেন অ্যাড করতে চাইছেন। আনোয়ার হোসেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমাদেরকে। না, ওনাকে এখন পাওয়া যাচ্ছে না।
সমীর বাবু, আচ্ছা এর মধ্যে তাহলে আমরা আলোচনা করতে থাকি। আচ্ছা অরিন্দম বাবু জয়েন করতে পারছেন না। আচ্ছা অরিন্দম বাবু বলছেন এখন জয়েন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে একবার অরিন্দম বাবুকে দেখি, তারপর আমরা সমীর বাবুকে দেখছি। আচ্ছা যেটা নিয়ে এবার ভুল ধারণা আছে ইনফার্টিলিটি নিয়ে। আচ্ছা প্রথম কথা হচ্ছে কত কবে বলবো আমরা যে প্রেগনেন্সি আসছে। অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমরা তখন যেটা জিজ্ঞাসা করি কিভাবে কতদিন, এটা কিন্তু আমরা প্রথমেই জিজ্ঞাসা করি সপ্তাহে 2 থেকে 3 বার ইন্টারকোর্স হয় কিনা। মনে রাখতে হবে প্রেগনেন্সির জন্য সপ্তাহে 2 থেকে 3 বার ইন্টারকোর্স হওয়া দরকার। এটা মানে কিন্তু পরপর 2 দিন করে দিলাম বাকি সপ্তাহ করলাম না এরকম নয়, মানে অন্তত প্রত্যেক 2-3 দিনে একবার করে করা দরকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকের ধারণা, অনেকে বলে ডাক্তারবাবু ওই যে যেই সময়টাতে বলে করা সেই সময়টাতে করি, ওই যে ওভুলেশনের সময় করি। আমার বান্ধবী বলেছেন, আমার আগের ডাক্তার বলেছেন, আমি পেপারে পড়েছি ওভুলেশনের সময় করা। মনে রাখতে হবে ওভুলেশনের সময় ইন্টারকোর্স করা এটাকে বলে টাইম ইন্টারকোর্স। এটা করলে খুব ভালো, কিন্তু মনে রাখতে হবে আপনি যদি সপ্তাহে 2-3 বার ইন্টারকোর্স করেন তাহলে কিন্তু ওভুলেশনের সময় ইন্টারকোর্স করছেন কিনা সেটা মাথায় রাখতে হবে। তাহলে সপ্তাহে 2-3 বার করলে ওভুলেশনের সময়ও কিন্তু ইন্টারকোর্স হবে। তাহলে শুধুমাত্র যদি ওভুলেশনের সময় ইন্টারকোর্স করেন হাজবেন্ড ওয়াইফ দুজনের কিন্তু প্রচুর স্ট্রেস তৈরি হয়। বিশেষ করে হাজবেন্ডের যেটা সমস্যায় হবে যে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রবলেম। ওয়াইফের মনে হবে স্ট্রেস, ধরুন কোনোদিন হাজবেন্ড দেরি করে এলেন, করা গেল না, মনে হবে আজকে ইম্পর্টেন্ট ডে চলে গেল। কারো শরীর খারাপ হলো, করা গেল না, মনে হবে আজকের দিনটা পারলাম না করতে, কি হবে কি হবে এরকম। আচ্ছা অরিন্দম বাবু আমরা আপনাকে অ্যাড করেছিলাম। আচ্ছা আচ্ছা কাজেই সপ্তাহে 2-3 বার করে করা দরকার। আচ্ছা দ্বিতীয় যেটা হচ্ছে যে অনেকের ধারণা আছে যে আমরা স্পাম বেরিয়ে যাচ্ছে, যখন মেলামেশা করছি তখন স্পাম বেরিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে স্পামের মধ্যে স্পাম অ্যাকচুয়ালি কিন্তু বেরোচ্ছে না। যে সিমেন্টটা বেরোয় একজন পুরুষের থেকে তার মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইডটা কিন্তু বেরোবে, সে ফ্লুইডটা কিন্তু মানে ভেতরে রাখার কোনো জায়গা নেই। স্পাম কিন্তু বেরোবে না, স্পাম কিন্তু চোখে দেখা যায় না, সেটা তাড়াতাড়ি যাচ্ছে ভেতরে। অর্থাৎ আপনার ফ্লুইড বেরিয়ে যাচ্ছে ইন্টারকোর্সের পরে, তার মানে সব বেরিয়ে গেল প্রেগনেন্সি হবে না, এটা কিন্তু ভুল ধারণা। তৃতীয়ত কারো কারো ধারণা থাকে এক্সেসিভ ম্যাস্টারবেশন করলে, অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন করলে বোধহয় আমাদের বন্ধ্যত্ব হতে পারে। এটাও কিন্তু পুরোপুরি ভাবে ভুল ধারণা, এটা কিন্তু ঠিক ধারণা নয়। অনেকে বলেন যে শুক্রাণু পাতলা হয়ে যাচ্ছে, তাহলে কি হবে। মনে রাখতে হবে শুক্রাণু পাতলা হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট নয়, কতটা শুক্রাণু আছে সেটা কিন্তু ল্যাবে টেস্ট না করে বলতে পারবেন। অনেকে বলেন আমার শুক্রাণু এই সিমেন্ট আগের থেকে পাতলা হয়ে গেছে। মনে রাখতে হবে বয়সের সাথে সাথে কিন্তু সিমেন্ট পাতলা হয়ে যাওয়া এটা কিন্তু একদম নর্মাল জিনিস। হ্যাঁ কাজে এটা নিয়ে কিন্তু শুক্রাণু পাতলা হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি কিন্তু ভয় পাবেন। আচ্ছা আমরা সমীর বাবুকে অ্যাড করার চেষ্টা করলাম। আচ্ছা এরপরে একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র মহিলাদেরই বন্ধ্যত্ব হয়, মহিলাদের যাওয়া দরকার। অনেকে মহিলারা এসে বলেন ডাক্তারবাবু আমার হাজবেন্ড আসতে চাইছেন না, উনি পরীক্ষা করাবেন না, উনি বলছেন উনার সব ঠিক আছে। মনে রাখতে হবে আপনার হয়তো কোনো সমস্যা হচ্ছে না, হয়তো শুক্রাণুর রিপোর্ট ঠিক থাকবে, তাও পরীক্ষা করা দরকার। অনেকে আবার বলেন যে আমার ওয়াইফকে শুধু দেখুন আমি দেখাবো, সেটাও ভুল ধারণা। আবার অন্যদিকে এরকম আছেন ওয়াইফকে নিয়ে আসলেন না, শুধু হাজবেন্ড এলেন, হাজবেন্ড এসে বললেন আমার ওয়াইফ অন্য ডাক্তার দেখছেন, আপনি শুধু আমার সমস্যাটা দেখুন। মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে কাপেলকে ট্রিট করছি, আমাদের উদ্দেশ্য কিন্তু এগ বাড়ানো বা স্পাম বাড়ানো নয়, আমাদের উদ্দেশ্য প্রেগনেন্সি আসা। কাজে আমরা বলি দুজনকে দেখতে হবে, কারণ আমরা কিন্তু এখানে দুজনকে একসাথে দেখি। আরেকটা প্রশ্ন আমরা খুব কমন পাই, ডাক্তারবাবু দোষ টাকার। যে কারণে আমরা চেষ্টা করি যে ক্লিনিকে আমরা বলি শুধু হাজবেন্ড ওয়াইফ আসুন, বাবা মা শ্বশুর শাশুড়ি এনাদেরকে আনবেন না, কারণ তাদের অনেকটা বয়সজনিত কারণে তাদের হয়তো এই ধরনের আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেগুলো বুঝতে অনেক সময় সমস্যা হয়। যে কারণে অনেক সময় তারা এসে বলেন ডাক্তারবাবু দোষটা কার, বৌমার দোষ না আমার ছেলের দোষ, জামাইয়ের দোষ না আমার মেয়ের দোষ। মনে রাখতে হবে দোষ বলে কিছু হয় না, কারণ হাজবেন্ড ওয়াইফ দুজনেই যদি সবকিছু ঠিকঠাক থাকেন তাহলেও কিন্তু তাদের কিন্তু প্রেগনেন্সি না আসতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। কাজেই দোষ বলে কিছু না, কারণ আমরা মনে রাখতে হবে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনে পুরোপুরি ঠিক থাকেন তাহলেও প্রেগনেন্সি না আসতে পারে। অর্থাৎ দেখা গেল আপনার হাজবেন্ডের স্পার্মের প্রবলেম অথচ ওয়াইফের সব ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে কি বলে হাজবেন্ডের প্রবলেম না থাকলেও বাচ্চা হতো, অথবা উল্টোটা হাজবেন্ডের সব ঠিক আছে অথবা ওয়াইফের প্রবলেম, তার মানে এই নয় যে ওয়াইফের সব ঠিক থাকলেও বাচ্চা হতো। অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজনের সব ঠিকঠাক থাকলেও কিন্তু বাচ্চা না হতে। কি কি কারণে প্রবলেম হয় ওভারি, মহিলার দুটো কারণে হয়, একটা হচ্ছে ওভারির সমস্যা, একটা টিউবের সমস্যা। আর একজন পুরুষের যে কারণে সমস্যা হয় সেটা হচ্ছে স্পার্মের সমস্যা। আচ্ছা
এবার হচ্ছে মহিলার কি কি কারণে সমস্যা হতে পারে। একটা হচ্ছে বয়স, মনে রাখতে হবে বয়সটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ প্রেগনেন্সি আসবে কি আসবে না, কোন ট্রিটমেন্টে প্রেগনেন্সি আসবে, সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ডিপেন্ড করছে কিন্তু বয়সের উপরে। বয়স যত বাড়তে থাকবে ওভারিতে কিন্তু ডিমের সংখ্যা কমতে থাকবে। এমনকি ডিমের সংখ্যা যদি ঠিক থাকে, হয়তো আপনার এএমএইচ ঠিক আছে কিন্তু ডিমের কোয়ালিটি কিন্তু কমতে থাকবে। মনে রাখতে হবে ডিমের কোয়ালিটি কিন্তু আমরা আইভিএফ ছাড়া অন্য কোনোভাবে কিন্তু চেক করতে পারি। হ্যাঁ, তার মানে এই নয় যে ডিমের কোয়ালিটি চেক করার জন্যই আমাকে আইভিএফ করতে হবে, কিন্তু বয়স যদি 35-এর বেশি হয় দেরি করা যাবে। অনেকে আবার অন্যদিকে করেন কি 37-38 বছর বয়স বসে আছেন, সেটা করবেন না, কারণ 35-এর পরে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। অনেকে আবার 27 বছর বয়স, তাতেই ভাবছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে। মনে রাখতে হবে ফার্টিলিটির ক্ষেত্রে বয়স বেশি মানে বলা হয় 35 বছর, এটাকে আমরা বলি বয়স বেশি। আচ্ছা, দ্বিতীয় সমস্যা কি, যেটা খুব কমন, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। মনে রাখতে হবে পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিন্তু কোনো হরমোনের সমস্যা, এটা কিন্তু সিস্টের সমস্যা। প্রথমে যখন এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে চেম্বারে আসেন, বলেন যে ডাক্তারবাবু আমার সিস্টের সমস্যা আছে, মনে রাখতে হবে পিসিওএস কিন্তু সিস্টের সমস্যা নয়, পিসিওএস হরমোনের সমস্যা। এবং মনে রাখতে হবে, যে সমস্যা, কথাটা শুনে ভালো লাগবে না, পিসিওএস কিন্তু পুরোপুরি সারবে না, এটা কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখার জন্য যেটা দরকার, ওজন ঠিক রাখা, ডায়েট এক্সারসাইজ করা, কারণ পিসিওএস যদি কন্ট্রোলে না থাকে। আচ্ছা, আমার মনে হয় আমরা লুৎফুর সাহেবকে পেয়েছি। লুৎফুর সাহেব, আপনি কিছু বলতে চাইছেন, বলুন। স্বাগত আপনাকে আমাদের লাইভে। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, লুৎফুর সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন লুৎফুর সাহেব? লুৎফুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? আমরা আপনার বাচ্চাকে দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, কিছু মনে হয় টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যাই হোক। হ্যাঁ, উনি বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছিলেন, কোনো টেকনিক্যাল কারণে হয়তো আমরা ওনাকে শুনতে পাইনি, কিন্তু ভালো লাগলো যে ওনার বেবিকে আমরা দেখতে পেলাম, যার জন্য উনি এত কষ্ট করেছেন, তাকে আমরা দেখতে পেলাম, ভালো লাগলো। আচ্ছা, যে জায়গায় ছিলাম, পিসিওএস এর থেকে কিন্তু অনেক সমস্যা হতে পারে পরবর্তীকালে। প্রেশার বাড়া, সুগার বাড়া, ডায়াবেটিস হওয়া, স্ট্রোক, হার্টের অসুখ, ক্যান্সার, এটা হওয়া। আর পিসিওএস এর মেইন ট্রিটমেন্ট কিন্তু ওজন কমানো। অনেকে বলেন ওজন কত রাখতে হবে, মনে রাখবেন ওজন কত সেটার থেকে ইম্পর্টেন্ট পেটে যেন ফ্যাট না জমে। অনেক সময় দেখা গেছে পিসিওএস মহিলাদের কিন্তু কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, সিম্পল ওজন কমালেই কিন্তু দেখা যায় তারা কিন্তু প্রেগনেন্ট হয়ে যেতে পারেন। কাজে ওজন কমানোটা শুধু এখন নয়, সারা বছর ধরে কিন্তু এটা চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, 2 নম্বর আর কি কি কারণে হয়? থাইরয়েডের সমস্যা, প্রোল্যাকটিন বলে একটা হরমোন বেশি থাকার কারণে হতে পারে। ইনফেকশন, আগে মামস বলে কোনো ইনফেকশন হয়েছিল। পিটুইটারি গ্ল্যান্ড বলে আমাদের ব্রেনে একটা গ্ল্যান্ড আছে, সেখানে টিউমার হলে অথবা সেখানে কোনো অপারেশন হলে হতে পারে। যেসব মহিলারা বা তাদের স্বামীরা স্মোকিং করেন তাদের কিন্তু এগ কমে যেতে পারে। ওভারিতে আগে কোনো অপারেশন হয়েছে, সিস্টের অপারেশন হয়েছে, তাহলে ডিমের সংখ্যা কমে যেতে পারে। যে কারণে আমরা বলি, আপনি যদি ওভারিতে কোনো অপারেশনের কথা ভাবেন, সিস্টের অপারেশন বা কিছু, তাহলে কিন্তু আগে কিন্তু ডাক্তারের সাথে কথা বলুন, এএমএইচ আজকে চেক করুন অপারেশনের আগে। অর্থাৎ দেখুন অপারেশন করাটা ঠিক হবে কিনা। কারণ আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমরা কারো ভালো করতে না পারি, কিন্তু কারোর জন্য খারাপ না হয়। অর্থাৎ ওভারিতে সিস্টের অপারেশন করলে অনেক সময় ডিমের সংখ্যা কিন্তু কমে যেতে পারে। এরপর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, কিছু কিছু জিনগত সমস্যা থাকে, সে কারণে ওভারিতে ডিমের সংখ্যা কমে যেতে পারে। বিশেষ করে আপনার মা, মাসি অথবা আপনার কোনো বোনের যদি প্রিম্যাচিওর মেনোপজ, অর্থাৎ 40 বছরের আগে পিরিয়ড বন্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ওভারির ডিমের সংখ্যা কমে যেতে পারে। এছাড়া আরেকটা অসুখ হয় যাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। মানে কি এন্ডোমেট্রিয়াম মানে কি আগে আমাদের জানতে হবে। এন্ডোমেট্রিয়াম হচ্ছে ওভারিতে যে ডিম যে সরি ইউটেরাসে যে লাইন থাকে, জরায়ুতে যে লাইন থাকে, যে লাইন থেকে ব্লিডিংটা হয়, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, আমরা সমীর বাবুকে পেয়েছি। হ্যাঁ, সমীর বাবু কেমন আছেন? নমস্কার স্যার, ভালো আছি। ভালো আছেন স্যার? সমীর বাবু শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। নমস্কার। হ্যাঁ, আপনারা ভালো কেমন আছেন স্যার? আছেন? আপনার বাচ্চাকে একটু দেখান, কত বড় হলো, কত বড় হলো ও এই এখন? যে 10 কত 10 বড় মাস হলো? স্যার। 10 10 মাস স্যার। আচ্ছা, তো আপনি একটু আপনার যদি অভিজ্ঞতা শেয়ার করেন, আপনার কি ধারণা, বা আপনি যারা এখনো পর্যন্ত মানে বাচ্চা আসার জন্য স্ট্রাগল করছেন বা এখনো পর্যন্ত তাদের মানে স্বপ্ন পূরণ হয়নি, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এবং আপনার অভিজ্ঞতা নিয়ে আপনি কি বলবেন? কারণ এই ট্রিটমেন্ট নিয়ে অনেক ভুল ধারণা আছে অনেকের মধ্যে। স্যার অ্যাকচুয়ালি আমার বক্তব্য হলো স্যার, যাদের এখনো ভুল ধারণা আছে এ সম্পর্কে, আমি তাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং আপনারা মানে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট নিন। আপনাদের সফলতা আসবে, অবশ্যই সফলতা আসবে। স্যার, আমি একটুখানি বলতে চাই স্যার। অবশ্যই বলুন প্লিজ। স্যার, আমরা
আমার বিবাহিত লাইফের স্যার 2005 সালে বিবাহ আমাদের হয়। এরপর থেকে স্যার আমরা 2007 সালে একবার হাবড়াতে নার্সিং হোমে একবার আমরা দুজনেই পরীক্ষা নিরীক্ষা সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করি, এবং তারা বলছিল যে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা মানে দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যাই হোক, হয়তো অনেকটা দিন পার হয়ে গেছে আমাদের, দীর্ঘ প্রায় 13 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাচ্ছিলাম না। এমত অবস্থায় আমরা সামাজিকভাবে খুবই, আসলে স্যার যেটা হয় যে যদি সন্তান না হয় বিয়ের পরে, যেটা হওয়ার কথা আর কি, সামাজিকভাবে চতুর্দিকে মানে বিভিন্ন রকমের প্রেশার আসে এবং সন্তান না হওয়ার কারণে। যাই হোক স্যার, পরবর্তীতে করলাম যে আমরা অবশ্যই ট্রিটমেন্টে আসবো, এবং ট্রিটমেন্টে আসতে গিয়ে স্যার আপনাকে যখন পেলাম তখন আমাদের বুকের ভিতরে একটা আশা ফিরে এসেছে স্যার। এবং আপনার সাথে যখন গিয়ে দেখা করলাম আমরা দুজনেই, তখন দুজনের মনের ভিতরে একটা আশা আসলো যে না, স্যারকে যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সাকসেস অবশ্যই আসবে। এই অবস্থায় স্যার আমরা ডিসিশন নিলাম যে আপনাকে আপনার ট্রিটমেন্টে আমরা নেব, এবং সেই অনুযায়ী স্যার আপনি যে আন্তরিকতার সাথে আমাদের যে ট্রিটমেন্টটা করেছেন এবং যেভাবে আমাদেরকে মানে সফলতার মুখ দেখিয়েছেন স্যার, এর কৃতজ্ঞতা প্রকাশ করার স্যার মানে ভাষা পাচ্ছি না আমি। এই উপলক্ষে আমি সমস্ত নিঃসন্তান দম্পতিদের একটাই অনুরোধ করব যে আপনারা আসুন, আপনারা ট্রিটমেন্ট নিন, এবং অবশ্যই আপনাদের জীবনে সাকসেস আসবে এবং আপনারা সুন্দর একটা সন্তানের লাভ করবেন। এটাই আমার মানে সবার কাছে আমার অনুরোধ থাকবে এটাই, যে আপনারা মানে যে সন্তান লাভ করতে পারছেন এর জন্য যে দুশ্চিন্তা করছেন, সেই দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। যদি আপনারা ট্রিটমেন্ট করেন প্রপার ওয়েতে এবং ডাক্তার যা বলবে সেটা যদি আপনারা সঠিকভাবে নিয়ম পালন করেন এবং মেনে চলেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে সাকসেস আসবে, যেটা আমি আমার জীবন থেকে পেয়েছি। অবশ্যই আপনারা সবাই সাকসেস হবেন স্যার। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। একবার যদি আপনার হ্যাঁ, বাচ্চাকে অবশ্যই অবশ্যই দেখান আমরা খুব খুশি হব, অবশ্যই সবাই অবশ্যই আমাদের স্যার, দর্শক। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ অনেক স্যার, বড় হয়ে গেছে, 10 দশ মাস দশ হলো না? মাস আচ্ছা পড়েছে স্যার। আচ্ছা দেখুন আচ্ছা, স্যার, খুব ভালো লাগলো দেখে। এই শেয়ার করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা রাখছি তাহলে এখন কিছু আপাতত বলবা? আপনার সাথে। হ্যাঁ, আপনার সাথে। কিছু বলবা? হ্যালো, হ্যাঁ, আমরা তাহলে একটু ডিসকানেক্ট করছি। ধন্যবাদ, ধন্যবাদ সমীর বাবু। আচ্ছা আচ্ছা, এবার আমরা যে জায়গায় ছিলাম, এন্ডোমেট্রিওসিস মানে কি। আচ্ছা, ওভারিতে যে ডিমগুলো, এই সরি, ইউটেরাসে যে লাইন থাকে সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম। সে একজন মহিলার কেন মাসিক হয়, সে এন্ডোমেট্রিয়ামটা হরমোনের প্রভাবে খসে পড়ে বলে। এন্ডোমেট্রিওসিস মানে এই যে এন্ডোমেট্রিয়ামটা, সেটা কোনো অজ্ঞাত কারণে ইউটেরাসের মধ্যে যেমন থাকে ইউটেরাসের বাইরেও থাকে, অর্থাৎ খাদ্যনালী, ওভারি, পেচ্ছাপের রাস্তা, তার আশেপাশে থাকে। হরমোনের কারণে সেই এন্ডোমেট্রিয়ামে ব্লিডিং হয়, তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের কারণে দুটো সমস্যা হয়, একটা ব্যথা হয়, একটা হচ্ছে বাচ্চা আসতে অসুবিধা হয়, কারণ খাদ্যনালী, পেচ্ছাপের রাস্তা, টিউব, ইউটেরাস সব জড়িয়ে যায়, যাকে আমরা বলি অ্যাডহেশন, এবং তার ফলে একটা সিস্ট তৈরি হয়, চকলেট সিস্ট। এই এন্ডোমেট্রিওসিস কিন্তু সারে না, কিন্তু এটাকে কন্ট্রোলে রাখা যায়। অবশ্যই এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের ব্যাপারে আমরা পরে আসছি। এন্ডোমেট্রিওসিসের কারণে দুটো ভাবে বন্ধ্যত্ব আসতে পারে, একটা হচ্ছে ওভারিকে ক্ষতি করতে পারে, আরেকটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক করতে পারে। এবার 2 নম্বর, ফ্যালোপিয়ান টিউব কি কারণে ব্লক হতে পারে? 1 নম্বর কারণ হচ্ছে টিউবারকুলোসিস, অর্থাৎ যক্ষা। মনে রাখতে হবে, যক্ষা কিন্তু শুধু বুকে হয় এরকম নয়, যক্ষা শরীরে যে কোনো জায়গায় হতে পারে। টিউবে যদি যক্ষা হয় তাহলে কিন্তু টিউব ব্লক হতে পারে। 2 নম্বর হচ্ছে, যেটা পার্টিকুলারলি আমাদের দেশগুলোতে অর্থাৎ বাংলাদেশ বা ভারতে কমন, সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। বিশেষ অপরিচ্ছন্ন থাকা, সেটা স্বামীর থেকে স্ত্রীর মধ্যে যেতে পারে বা স্ত্রীর মধ্যেও হতে পারে শুধু শুধু। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ পিআইডি বলে একটা রোগ হয়, তার কারণে হতে পারে। 3 নাম্বার, আগে কোনো অপারেশন হয়েছে তলপেটে, তার কারণে টিউব ব্লক হতে পারে। ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাসে একটা টিউমার, তার কারণে হতে পারে। ফাইব্রয়েড সম্পর্কে বলে রাখি, মনে রাখতে হবে বেশিরভাগ ফাইব্রয়েড কিন্তু বাচ্চা আসতে সমস্যা তৈরি করে না। ইউএসজিতে ফাইব্রয়েড হলো বলেই আপনি ভয় পাবেন না, কান্নাকাটি শুরু করবেন না।
বেশিরভাগ ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, একমাত্র সাবমিউকাস ফাইব্রয়েড অর্থাৎ যে ফাইব্রয়েড ইউটেরাসের ভেতর দিকে থাকে সেটা অপারেশন করা দরকার। আর যদি আপনি স্মোকিং করেন অথবা আপনার যদি আগে যদি একটোপিক প্রেগন্যান্সি অর্থাৎ প্রেগন্যান্সি ফ্যালোপিয়ান টিউবে এসে থাকে তাহলে কিন্তু আপনার টিউব ব্লক হতে পারে এবং সে কারণে বন্ধ্যাত্ব হতে পারে। এবার আসছি পরের সমস্যা, অর্থাৎ পুরুষের কি সমস্যা হয়, স্পার্মের কি প্রবলেম। এক নাম্বার হচ্ছে যে স্পার্ম তৈরি হচ্ছে না। কি কারণে তৈরি না হতে পারে? পিটুইটারি গ্ল্যান্ড একই জিনিস, পিটুইটারি গ্ল্যান্ড বলে মস্তিষ্কে একটা গ্ল্যান্ড থাকে, সেখানে অপারেশন হয়েছে, সেখানে কোনো টিউমার হয়েছে তার কারণে হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে, ডায়াবেটিস। একটা জিনিস বলবো, আমরা কিন্তু অনেক পেশেন্টকে দেখি যাদের আগে বাচ্চা হয়েছে কিন্তু এখন ডায়াবেটিস হয়েছে বলে তাদের স্পার্ম কাউন্ট 0 হয়ে গেছে। অন্যদিকে আমরা এরকমও পাই যে ডায়াবেটিস আছে তারা জানেন না, বাচ্চা হচ্ছে না বলে এসছেন, তারপর দেখা গেছে তাদের ভীষণ হাই ব্লাড সুগার। অর্থাৎ ডায়াবেটিসে যদি আপনার ডায়াবেটিস আছে কিনা চেক করুন, আর যদি ডায়াবেটিস থাকে ব্লাড সুগার ভালো করে কন্ট্রোল করুন, কারণ ডায়াবেটিসের কারণে কিন্তু ব্লাড সুগার মানে বেড়ে গিয়ে আপনার স্পার্ম কমে যেতে পারে। আগে কোনো অন্ডকোষে টিউমার হয়েছে বা কোনো আঘাত লেগেছে সে কারণে হতে পারে। আরেকটা জিনিস আমরা পার্টিকুলারলি পাই মাম্পস। মাম্পস মানে আমরা কি জানি যে গাল ফুলে যাচ্ছে, কোনো ভাইরাল একটা ইনফেকশন। সেটা যদি 13-14 বছরের পরে কোনো ছেলের হয় তার অর্কাইটিস হয়, অর্থাৎ তার অন্ডকোষে প্রদাহ হয়, অন্ডকোষ ফুলে যায়। অর্থাৎ অ্যাডাল্টের যদি মাম্পস হয় তাহলে দেখতে হয় তার অর্কাইটিস হয়েছে কিনা। সে কারণে কিন্তু স্পার্ম এফেক্টেড হতে পারে। এমনকি আপনার অর্কাইটিস হলো না, শুধু মাম্পস হয়েছিল, তাহলেও কিন্তু সাবধানে থাকতে হবে, তাহলেও কিন্তু স্পার্ম কমে যেতে পারে। আগে কিছু কিছু ওষুধ যেমন সালফাসালাজিন বলে এক ধরনের ওষুধ, অথবা আগে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে, ক্যান্সার ট্রিটমেন্টের কারণে পুরুষ এবং মহিলা দুজনেরই কিন্তু মানে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। কোনো জেনেটিক ফ্যাক্টর, কোনো জিনগত সমস্যা, বিশেষ করে আপনার বাবা বা ভাই তাদের কারো এই স্পার্মের সমস্যা আছে, এই জন্য আমরা বলি যদি পরিবারে কোনো একজন পুরুষের স্পার্মের সমস্যা থাকে, অন্য যারা ভাই, বড় ভাই, ছোট ভাই আছে তাদেরও কিন্তু ঠিকমতো চেক করা দরকার। আরেকটা সমস্যা আমরা অনেক সময় ইগনোর করি, আনডিসেন্ডেড টেস্টিকেল। মনে রাখতে হবে একজন পুরুষের অন্ডকোষে কিন্তু দুটো শুক্রাশয় থাকা দরকার জন্ম থেকে। অনেক সময় একটা শুক্রাশয় থাকে না, সেটা কিন্তু রিস্ক, কারণ সেই যে শুক্রাশয় পেটের ভেতর মানে ভেতর থাকছে জন্মের সময়, সেই শুক্রাশয় টিউমার হতে পারে, পরবর্তীকালে ইভেন অপারেশন করে সেই শুক্রাশয় নিচে নামালে সেখানেও টিউমার হতে পারে, আর তার কারণে কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম পেশেন্টকে পাই 28 বছর, 30 বছর, 40 বছর বয়সে এসছেন, শুক্রাণু নেই, শুক্রাণু শূন্যতা নিয়ে। তখন দেখা গেল যে তার একটাও শুক্রাশয় অন্ডকোষে নেই, অথচ তিনি জানতেনই না যে তার শুক্রাশয় এই সমস্যা আছে, অর্থাৎ তার বাবা মা কিন্তু ছোটবেলা থেকে দেখেননি। এই জন্য আমরা বলবো বাবা মাদের বলবো যে বাচ্চা ছেলে হলে তার অর্থাৎ তার পেনিস এবং স্ক্রোটাম অর্থাৎ অন্ডকোষ ঠিকমতো আছে কিনা সেই জায়গাগুলো ঠিকমতো চেক করবেন, অসুবিধা হলে ডাক্তারের কাছে যাবেন। ভেরিকোসিল অর্থাৎ শুক্রাশয়ের উপরে যে শিরা থাকে সেটা ফুলে থাকে। মনে রাখতে হবে আল্ট্রাসাউন্ডে ভেরিকোসিল আছে মানেই আপনার ভয় পাওয়ার কিছু নেই, তার মানেই অপারেশন করতে হবে এরকম নয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সামান্য ভেরিকোসিল থাকলে তার কারণে বন্ধ্যাত্ব হয় না। ভেরিকোসিল কখন সমস্যা তৈরি করে? যখন ভেরিকোসিলটা বাইরে থেকে দেখা যাচ্ছে বা হাত দিয়ে পাওয়া যাচ্ছে। বিশেষ করে তাদের হয় যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, যারা টিচার, যারা ধরুন ট্রাফিক পুলিশ, যারা আর্মিতে আছেন, তাদের কিন্তু ভেরিকোসিল কমন। মনে রাখতে হবে শুক্রাশয় কেন অন্ডকোষে থাকে, কারণ শুক্রাশয় শুক্রাণু তৈরির জন্য টেম্পারেচার বা তাপমাত্রা কম দরকার। যদি বেশি তাপমাত্রা বেড়ে যায় শরীরে তাহলে কিন্তু শুক্রাণু ঠিকমতো তৈরি হবে না। যারা অনেকক্ষণ বসে থাকেন, যারা কোলের কাছে ল্যাপটপ নিয়ে কাজ করেন, যারা স্মোকিং করেন, যারা অনেকক্ষণ গাড়ি চালান, তাদের কিন্তু এই টেম্পারেচার বেড়ে গিয়ে, বা যারা বেশি মোটা, ওজন বেশি, তাদেরও কিন্তু শুক্রাশয়ের টেম্পারেচার বেড়ে গিয়ে শুক্রাণু তৈরির ক্ষমতা কমে যেতে পারে। এরপর কি আছে, ধরুন শুক্রাণু ঠিকমতো তৈরি হচ্ছে কিন্তু শুক্রাণু বেরোতে পারছে না। ধরুন আগে আপনার কোনো হার্নিয়ার অপারেশন হয়েছে, অথবা ধরুন আগে কোনো ইনফেকশন হয়েছে, যেমন ওই বললাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অথবা টিউবারকুলোসিস হয়েছে, কারণ টিউবারকুলোসিস যে কোনো জায়গায় হতে পারে। জেনেটিক ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস বলে একটা জেনেটিক ডিজিজ আছে, সেই কারণে হতে পারে। অথবা জন্মগত কারণে আপনার কোনো ব্লক আছে, অথবা আগে আপনার ভ্যাসেক্টমি অপারেশন হয়েছে, এই কারণে। এরপরে আসি কিছু কিছু যৌন সমস্যা যে কারণে বন্ধ্যাত্ব হতে পারে। একটা হচ্ছে ইজাকুলেশনের প্রবলেম, অর্থাৎ বীর্যপাত হয় না। কি কারণে হয় না? ডায়াবেটিস থাকলে হতে পারে, আগে কোনো অপারেশন হয়েছে প্রস্টেট গ্ল্যান্ড বা সে তার আশেপাশে, প্রস্টেট গ্ল্যান্ডের কোনো রোগের কারণে হতে পারে, কোনো নার্ভের কারণে হতে পারে, বিশেষ করে যদি আপনার স্পাইনাল কর্ডে ইনজুরি হয় তাহলে হতে পারে, জন্মগত কারণে হতে পারে। অতএব যদি আপনার ডায়াবেটিস থাকে, কোনো স্পাইনাল কর্ডে আঘাত লেগে থাকে, নার্ভের কোনো সমস্যা থাকে, প্রস্টেট গ্ল্যান্ড বা এরকম জায়গায় অপারেশন হয়েছে বা হার্নিয়া অপারেশন হয়েছে, তাহলে কিন্তু আপনার শুক্রাণু কমতে পারে বা পরবর্তীকালে সেক্সুয়াল প্রবলেম হতে পারে। সেজন্য কিন্তু আগে থাগে ডাক্তারের সাথে কথা বলুন। আবার অনেকে যে হয়তো তাদের সমস্যা সেরে যাচ্ছে, কিন্তু দেখা যায় পার্মানেন্টলি অর্থাৎ চিরতরে তাদের ইজাকুলেশন বা বীর্যপাত হওয়ার ক্ষমতা চলে গেল। কাজে এই ধরনের ট্রিটমেন্ট থেকে সাবধানে থাকতে হবে। আচ্ছা, এরপরে কি সমস্যা?
ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ শিথিলতা। মনে রাখতে হবে লিঙ্গ শিথিলতা রোগটাকে কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিই, কারণ এটা অনেক সিরিয়াস রোগের কারণে হতে পারে, যেমন ডায়াবেটিস, হরমোনাল সমস্যা, ওজন বেড়ে যাওয়া, স্মোকিং, অ্যালকোহল, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হার্টের রোগ বা নার্ভের কারণে হতে পারে। অনেকে করেন কি লজ্জায় ডাক্তারের কাছে আসেন না, দোকান থেকে ভায়াগ্রা কিনে নেন। ভায়াগ্রা কিনে নিলে সাময়িকভাবে হয়তো আপনার এই সমস্যাটা সেরে যাবে, কিন্তু যেটা হবে আপনার অনেক সময় বলা হয় যাদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে তাদের কিন্তু 5 বছরের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে। ভায়াগ্রা খেলেন, আপনার রোগটা কেন হলো সেটা ধরা গেল না, 5 বছর পরে আপনি যখন আসবেন তখন খুব দেরি হয়ে গেল, তখন দেখা গেল আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা আপনার হার্টের রোগ হয়ে গেছে। কাজে যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে সেটা কিন্তু অ্যাভয়েড করবেন না। আর ইরেকটাইল ডিসফাংশন থাকলে আমরা একটা জিনিস বলি, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে তারা যেন লাইফস্টাইল মেনটেন করেন, অর্থাৎ ওজন, ডায়েট, এক্সারসাইজ এগুলো ফলো করেন। আরেকটা জিনিস বলে দিই, যাদের পুরুষ বন্ধ্যাত্ব বা মেল ইনফার্টিলিটি আছে, বিশেষ করে যাদের শুক্রাণু সংখ্যা ভীষণ কম, যাদের আনডিসেন্ডেড টেস্টিস অর্থাৎ জন্ম থেকে শুক্রাশয় টেস্টিসে ছিল না, অথবা যাদের ধরুন টেস্টিসের সাইজ ভীষণ ছোট, আগে মামস হয়েছে, অথবা আল্ট্রাসাউন্ডে দেখা গেছে মাইক্রোলিথিয়াসিস বা ক্যালসিফিকেশন অর্থাৎ টেস্টিসে ছোট ছোট ক্যালসিয়াম জমেছে, তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু টেস্টিসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এ ধরনের পুরুষদের আমরা যেটা বলি সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন। শুধু তাদের কেন, তাদের যারা ভাই বা দাদা আছে তাদেরকেও বলি মাসে একবার করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টেস্টিস নিজে চেক করুন, আর বছরে একবার করে ডাক্তারের কাছে এসে চেক করে যান। কারণ তাতে হবে কি, টেস্টিকুলে যদি টিউমার হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়, এবং টেস্টিকুলার টিউমার কিন্তু খুব তাড়াতাড়ি যদি ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগী পুরো সুস্থ হয়ে যায়। আর তাছাড়া যাদের এরকম মেল ইনফার্টিলিটি প্রবলেম থাকে তার থেকে পরবর্তীকালে তাদের অন্য রোগের, অন্য ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের রোগ এগুলো হতে পারে। কাজে স্মোকিং বন্ধ করতে হবে, সারা জীবন ডায়েট, এক্সারসাইজ এগুলো কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ বন্ধ্যাত্ব হচ্ছে তার মানে যেটা হয়, বেশিরভাগ রোগী কি করেন, বন্ধ্যাত্ব সেরে গেল তারপর আর আমাদের সাথে যোগাযোগ রাখেন না, তারপর ভুলে গেল। কাজে যাদের পিসিওএস আছে, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, যাদের পার্টিকুলারলি মেল ইনফার্টিলিটি আছে, তারা কিন্তু নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন এবং এই লাইফস্টাইল চেঞ্জেসগুলো ফলো করা এবং ওই যে সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন অর্থাৎ নিজের টেস্টিস নিজে চেক করা সেগুলো করে রাখবেন। তাহলে বন্ধ্যাত্বের মূল কারণ কি কি? 100 জন যদি আমাদের কাছে আসে বন্ধ্যাত্ব নিয়ে, তার মধ্যে 30 জনের আমরা পাই হাজবেন্ডের প্রবলেম, 30 জনের আমরা পাই ওয়াইফের প্রবলেম, 10 জনের পাই হাজবেন্ড ওয়াইফ দুজনের প্রবলেম, আর বাকি 30 জনের কোনো প্রবলেম পাওয়া যায় না, তাকে বলে আনএক্সপ্লেন। এটা অনেকে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু কেন হচ্ছে না, আপনি তো বললেন সব ঠিক আছে, কেন হচ্ছে না? আমরা যেটা সোজা কথা বলি, আমরা জানি না। কেন জানি না? এমন কিছু কিছু জিনিস আছে যেটা আমরা চেক করতে পারি না। অর্থাৎ স্পামটা সত্যি টিউবে যাচ্ছে কিনা, এগটা সত্যি টিউবে আসছে কিনা, এগ আর স্পাম মিলে এমব্রায়ো তৈরি হচ্ছে কিনা, এমব্রায়োটা নিচে এসে ইউটেরাসে লাগছে কিনা, এগুলো কিন্তু আমাদের চেক করার কিন্তু কোনো উপায় নেই। এগুলো আমরা কিভাবে চেক করতে পারি? আইভিএফ আমরা এগুলো বাইপাস করতে পারি, অর্থাৎ এগের কোয়ালিটি কেমন, এমব্রায়ো কোয়ালিটি কেমন এগুলো। কিন্তু তার মানে এই নয় যে আপনার 2 মাস ধরে আপনি চেষ্টা করছেন আসছে না তখনই ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, এবার তাহলে আসি কখন ডাক্তারের কাছে যেতে হবে। অনেকের ধারণা আছে অনেক দিন চেষ্টা করব, 5 বছর 10 বছর তারপর যাব, সেটা ঠিক নয়। আর অনেকে ভাবেন 1 মাস 2 মাসে হচ্ছে না তখনই চলে আসবো। আচ্ছা, আগে আমরা কিছু ফ্যাক্ট জানি। আমি যেটা বললাম, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার মেলামেশা করা দরকার। তাতে 100 জন যদি মেলামেশা করেন, 1 মাসে 10 থেকে 15 জনের প্রেগন্যান্সি আসতে পারে, 6 মাসে 60 জনের আসে, 60 অর্থাৎ 60, 1 বছরে 80 জনের আসে। কাজে আমরা বলি যদি দেখা যায় যে 1 বছর ধরে ইন্টারকোর্স করার পরে প্রেগন্যান্সি আসছে না, তখন আপনি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন, অর্থাৎ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে আসবেন কেন হচ্ছে না দেখার জন্য। কিন্তু এটা 1 বছর অপেক্ষা করা যাবে না, 6 মাসের মধ্যে আসতে হবে, পার্টিকুলারলি যদি ভদ্রমহিলার বয়স 35-এর বেশি হয়, যদি আপনার কোনো জানা কোনো রোগ আছে যেটার কারণে আপনি জানেন যে আপনার ফার্টিলিটি এফেক্টেড হতে পারে, যেমন আপনার পিরিয়ড ইরেগুলার হয়, পিরিয়ডের সময় ব্যথা হয়, ফাইব্রয়েড আছে, পিসিওএস আছে, এন্ডোমেট্রিওসিস আছে, ডায়াবেটিস আছে, আগে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে, বা ছেলেদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, আগে কোনো ইনফেকশন হয়েছে, ভেরিকোসিল আছে, মামস হয়েছে, টেস্টিসে অপারেশন হয়েছে, বা কোনো ইনফেকশন হয়েছে, কোনো আঘাত লেগেছে, তাহলে। আর অবশ্যই ইমিডিয়েটলি আসবেন যদি আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম থেকে থাকে। আমরা কি করি যখন কোনো কেউ ডাক্তারের কাছে আসেন, অনেকে প্রথমে ডাক্তারের কাছে এসে আমাদেরকে যেটা বলেন, ডাক্তারবাবু আমার সিস্ট আছে, আমার স্পাম কাউন্ট কম আছে। মনে রাখতে হবে আমরা কিন্তু রিপোর্টকে ট্রিটমেন্ট করি না। অনেকে এসে বলেন আমার এএমএইচ কম আছে। আমরা যেটা ট্রিটমেন্ট করি, আমরা কাপেলকে ট্রিটমেন্ট করি, আমরা বাচ্চা আসার জন্য ট্রিটমেন্ট করি। আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এএমএইচ বাড়ানো নয়, আমার উদ্দেশ্য স্পাম কাউন্ট বাড়ানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা দেওয়া।
এবার আমরা কিছু হিস্ট্রি নিই, অর্থাৎ কিছু ইনফরমেশন জানি হাজবেন্ড ওয়াইফ দুজনের থেকে। এই কারণে বলবো দুজনেরই কিন্তু আসাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা করি আমরা শারীরিকভাবে কিছু চেক আপ করি যদি দরকার হয়। তারপরে একটা জিনিস করি প্রি কনসেপশন কেয়ার, যেটা নিয়ে আমরা অবশ্যই বলবো তারপরে। আর তারপরে আমরা কিছু ফার্টিলিটি টেস্ট করি হাজবেন্ড এবং ওয়াইফের। প্রি কনসেপশন কেয়ার বলে একটা কথা উচ্চারণ করলাম, সেটা কি? মনে রাখতে হবে আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য কিন্তু জাস্ট প্রেগনেন্সি দেওয়া নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রেগনেন্সি শেষ হলে যেন বাচ্চা এবং মা দুজনেই যেন হেলদি থাকেন, অর্থাৎ সুস্থ বাচ্চা এবং সুস্থ মা। অনেকের ধারণা আছে যখন প্রেগনেন্সি আসছে না তখন যাব, ভুল ধারণা। ডাক্তারের কাছে তখনই আসবেন যখন আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন। অর্থাৎ ধরুন আপনি এখন জুলাই মাস, আপনি সেপ্টেম্বর মাস থেকে প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তার আগে আসুন। কেন? হতে পারে আপনার এমন কোনো রোগ আছে যেটা আমাদের প্রেগনেন্সি এলে হয়তো বেড়ে যেতে পারে, সেটা আগে থেকে কন্ট্রোল করতে পারে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েডের সমস্যা বা এপিলেপসি আছে। আমাদের দেখতে হবে এগুলো যেন ঠিক থাকে, কারণ এপিলেপসি যদি আনকন্ট্রোল থাকে বাচ্চার অ্যাবনর্মালিটি হতে পারে। ডায়াবেটিস বেশি থাকলে মায়ের লাইফ রিস্ক থাকে প্রেগনেন্সিতে, মায়ের কিডনি খারাপ হতে পারে, হার্ট ফেল করতে পারে, বাচ্চার মিসক্যারেজ হতে পারে, বাচ্চার অ্যাবনর্মালিটি হতে পারে, অর্থাৎ বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, বাচ্চার ওজন কম হতে পারে। কাজেই এগুলোকে আমাদের আগে কন্ট্রোল করতে হবে। দরকার হলে সেই স্পেশালিস্টের সাথে, যেমন কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, নিউরোলজিস্ট, তাদের সাথে কথা বলতে হবে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু প্রেগনেন্সি চলাকালীন দেওয়া যায় না, কাজে আমাদের দরকার হলে ওষুধ চেঞ্জ করতে হবে। কিন্তু মনে রাখতে হবে ওষুধ চেঞ্জ করা কিন্তু নিজে করবেন না ভয় পেয়ে। ডাক্তারের সাথে কথা না বলে ডায়াবেটিস, এপিলেপসি বা প্রেশারের ওষুধ চেঞ্জ করবেন না, আমরা চেঞ্জ করব। 2 নাম্বার কি, লাইফস্টাইল চেঞ্জেস। ওজন যদি বেশি থাকে আমরা ওজন কমাতে বলবো, কারণ ওজন কমানোর সময় নিজে থেকে প্রেগনেন্সি আসে। হাজবেন্ড বা ওয়াইফ কেউ যদি কোনো স্মোকিং করেন, অ্যালকোহল করেন বা অন্য কোনো কিছু নেশা থাকে, সেগুলো ছাড়ানোর জন্য আমরা কথা বলবো। আমরা একটা ওষুধ দেবো, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ওদেরকে বলেন ডাক্তারবাবু ফলিক অ্যাসিড খাচ্ছি তাও তো প্রেগনেন্সি আসছে না। মনে রাখতে হবে ফলিক অ্যাসিড কিন্তু বাচ্চা আসার জন্য দেওয়া হচ্ছে না। ফলিক অ্যাসিড দেওয়া হয় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। আপনি প্রশ্ন করতেই পারেন ফলিক অ্যাসিড তখন খাবো যখন আমি প্রেগনেন্ট হব। মনে রাখতে হবে তখন কিন্তু সেটা কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে। কাজে ফলিক অ্যাসিড তখন থেকে খাবেন যখন আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তার আগে থেকে খেতে হবে। অর্থাৎ এবং এটা চলতে থাকবে যতদিন না বাচ্চা আসছে চলবে, বাচ্চা এলেও চলতে থাকবে। থ্যালাসেমিয়া বলে একটা টেস্ট করবো, সে ব্যাপারে আসছি। ব্লাড গ্রুপ চেক করবো, আর রুবেলা বলে একটা ভাইরাসের চেক করবো। আচ্ছা, থ্যালাসেমিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়া নিয়ে কিছু বলার আছে। থ্যালাসেমিয়া হচ্ছে একটা জিনগত রোগ, যেখানে হয়, যেটা 2 ধরনের, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। মেজর মানে হচ্ছে এমন একজন যার ছোটবেলা থেকেই রক্ত না দিয়ে যে বাঁচবে না, 1 মাস বাদে বাদে রক্ত দিতে হয়। আমরা চাই না কোনো বাচ্চার থ্যালাসেমিয়া হোক। আরেক ধরনের থ্যালাসেমিয়া হয় যাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর, অর্থাৎ আপনার থ্যালাসেমিয়া ব্লাডে আছে, আপনি কেরিয়ার, আপনার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে। আমরা ধরুন থ্যালাসেমিয়া চেক করলাম ওয়াইফের, দেখা গেল ওয়াইফ নরমাল, তাহলে কিচ্ছু করার দরকার নেই। এবার দেখা গেল ওয়াইফ থ্যালাসেমিয়া কেরিয়ার, কিন্তু হাজবেন্ডের তখন চেক করবো ব্লাড, হাজবেন্ড নরমাল, তাহলে কিছু করার দরকার নেই। ম্যাক্সিমাম কি হতে পারে, বাচ্চা থ্যালাসেমিয়া কেরিয়ার হতে পারে। দেখুন থ্যালাসেমিয়া কেরিয়ার হলে সেটা প্রাণঘাতী রোগ নয়, থ্যালাসেমিয়া কেরিয়ার হলে বাচ্চার কোনো সমস্যা হবে না। কিন্তু ধরুন হাজবেন্ড ওয়াইফ দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার, তাহলে কি করব? অনেকে বলেন বাচ্চা নেবেন না, বা বিয়ের আগে জানা থাকলে দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার বিয়ে করবেন না, এটা ভুল ধারণা। দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার হলেও কিন্তু আপনি বাচ্চা নিতে পারেন, এবং আমরা এমন ভাবে ব্যবস্থা করতে, অর্থাৎ বাচ্চা থ্যালাসেমিয়া যেন না। আচ্ছা, আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে দুজনের জেনেটিক টেস্ট করব। তারপর যেটা করি, ইউজুয়ালি আমরা যেটা বলি, আপনার যদি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসে, প্রেগনেন্সি আসার পরে আমরা 12 থেকে 13 সপ্তাহ নাগাদ মায়ের পেটের ভেতর সুচ ঢুকিয়ে আমরা বাচ্চার কিছু কোষ বাইরে পরীক্ষা করি। তাতে দেখি বাচ্চার থ্যালাসেমিয়া আছে কিনা। যদি দেখা যায় বাচ্চার থ্যালাসেমিয়া নেই অথবা বাচ্চার থ্যালাসেমিয়া মাইনর, তাহলে বলি কিছু করার দরকার। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা থ্যালাসেমিয়া এফেক্টেড, থ্যালাসেমিয়া মেজর আছে, তাহলে কিন্তু অনেক সময় সেই কাপেলকে কিন্তু একটা কঠিন ডিসিশন নিতে হয়, অর্থাৎ টার্মিনেশন বা অ্যাবর্শন করার জন্য। আরেকটা পদ্ধতি আছে, যদিও সেটা খরচ সাপেক্ষ, সেটা খুব কম ক্ষেত্রেই করা হয়। সেটা হচ্ছে, ধরুন আপনার আইভিএফ এর দরকার নেই, তাও আপনি বাচ্চার থ্যালাসেমিয়া আছে কিনা জানার জন্য আইভিএফ করলেন। আমরা এমব্রায়ো দেখলাম, যে এমব্রায়ো বায়োপসি করলাম, যে এমব্রায়ো থ্যালাসেমিয়া আছে সেই এমব্রায়োটা ট্রান্সফার করা হবে না, যে এমব্রায়োটা থ্যালাসেমিয়া নেই সেই এমব্রায়োটাকে আমরা ভেতরে ট্রান্সফার করব। একে বলা হয় পিজিটি, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্ট। এবার আসি রুবেলা টেস্টিং নিয়ে। রুবেলা আইজিজি আমরা টেস্ট করি। রুবেলা আইজিজি পজিটিভ বড় করে লেখা থাকে, স্টার দেওয়া থাকে, ল্যাবের রিপোর্ট বলে দেয় ভীষণ খারাপ রিপোর্ট, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পেশেন্টরা ফোন করতে থাকে, হোয়াটসঅ্যাপ করতে থাকে, কান্নাকাটি করে চেম্বারে এসে। আমি যেই বললাম রিপোর্ট ভালো আছে, বলেন ডাক্তারবাবু আপনি দেখেছেন রিপোর্ট ভালো আছে বলছেন, কি ভালো আছে?
পজিটিভ মানে আপনি ইমিউন, মানে আপনার ইমিউনিটি ডেভেলপ করে গেছে, আপনার প্রতিরোধ ক্ষমতা এসে গেছে, আপনার আর কোনোদিন রুবেলা হবে না। কাজে রুবেলা পজিটিভ মানে কান্নাকাটি নয়, বরং খুশি থাকবে। আর রুবেলা নেগেটিভ হলে কি করবেন? নেগেটিভ মানে আপনার আগে হয়নি ইনফেকশন, পরে হতে পারে, যে কারণে আমরা একটা ভ্যাকসিন দেবো যাতে রুবেলা না হয়, এবং সে কারণে আমরা বলবো 1 মাস যেন প্রেগন্যান্সি নেবেন না ভ্যাকসিনটা। অনেকে জিজ্ঞাসা করেন টর্চ টেস্ট। টর্চ বলে একটা টেস্ট আগে করা হতো, TORCH, মনে রাখতে হবে এটা প্রাচীন কালে করা হতো, এটা অবসলিট টেস্ট। এই টেস্ট পৃথিবীর কোথাও করা হয় না, কাজে টর্চ টেস্ট দয়া করে করবেন না। এমনকি যাদের বারবার মিসক্যারেজ হচ্ছে তার সেখানে টর্চ টেস্ট করবেন না, কারণ টর্চ টেস্টের কোনো ভ্যালু নেই। আর কিছু কিছু টেস্ট আমরা করি রিস্কের উপর ডিপেন্ড করে, যেমন থাইরয়েড, HIV, হেপাটাইটিস বি, সি, ব্লাড সুগার, এগুলো করা। আচ্ছা, এবার ফার্টিলিটি টেস্ট কি কি করা হয়? প্রথম যেটা পুরুষের করা হয় সিমেন অ্যানালিসিস। সিমেন অ্যানালিসিস যদি নর্মাল থাকে তাহলে সেই পুরুষের সাধারণত আর কোনো টেস্টের দরকার হয় না। কিন্তু মনে রাখতে হবে একটা যদি রিপোর্ট অ্যাবনর্মাল থাকে সিমেনে, তাহলেই কান্নাকাটি করার কিছু নেই। অর্থাৎ একটা রিপোর্ট অ্যাবনর্মাল মানে বিশাল ক্ষতি, এটা নয়। কারণ সিমেন কিন্তু ডে টু ডে ভ্যারি করে। এমনকি যাদের আগে ছেলে মেয়ে হয়েছে তাদেরও দেখতে পারেন আজকে সিমেন রিপোর্ট ভীষণ ভালো, কালকে সিমেন রিপোর্ট ভীষণ খারাপ। কাজে একটা রিপোর্টের উপর বেস করে আমরা বলতে পারি না যে খারাপ। আরেকটা জিনিস বলেন অনেকে, সিমেন রিপোর্ট খারাপ, ডাক্তারবাবু আমার তো কোনো সেক্সুয়াল প্রবলেম নাই, তার মানে কি আমি যথেষ্ট পুরুষ নই, আমার পৌরুষত্ব নিয়ে কি কোনো সন্দেহ আছে? মনে রাখতে হবে স্পার্মের সাথে কিন্তু পৌরুষের কোনো সম্পর্ক নেই। আপনার সেক্সুয়াল প্রবলেম না থাকতে পারে, কিন্তু স্পার্মে সমস্যা থাকতে পারে। যদি স্পার্মে সমস্যা থাকে তাহলে কি? তাহলে অবশ্যই কারণ দেখতে হবে। অনেকে আছেন স্পার্মের সমস্যা গুরুতর, বারবার গুরুতর সমস্যা হচ্ছে, তাহলে তারা বলছেন না ডাক্তারবাবু আমি অন্য কোনো ট্রিটমেন্ট করবো না, আপনি ওষুধ দিন, ওষুধ দিন, ওষুধ দিন। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। কেন? আমি আপনাকে খুশি করার জন্য ওষুধ দিলাম, আপনি হয়তো খুব খুশি হলেন, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, ডাক্তারবাবু অন্য কোনো খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট বললেন না, কিন্তু আলটিমেটলি আমি তাতে আপনার ক্ষতি করলাম। কেন? অনেকদিন ওষুধ নিলে দেখা গেছে ওষুধ হয়তো ইটসেলফ কোনো ক্ষতি করছে না, কিন্তু সময়ের সাথে যেটা হয়, যাদের স্পার্ম কাউন্ট কম থাকে সেটা কিন্তু কমতে কমতে জিরো হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি মনের সুখে ওষুধ খেয়ে গেলেন 1 বছর, 1 বছর পরে দেখা গেল জিরো হয়ে গেছে। কাজে আমাদের কিন্তু যেটা স্পার্ম যদি খারাপ থাকে আমাদের কারণ দেখতে হবে। কি কি কারণ? আমরা প্রথমে সেই পুরুষকে শারীরিকভাবে পরীক্ষা করি, তার অন্ডকোষ, এই যৌনাঙ্গ, এগুলো পরীক্ষা করি। কিছু ব্লাড টেস্ট করি, ব্লাড সুগার, যেমন হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রাডায়ল, FSH, LH, এগুলো দেখি। কখনো কখনো ক্রোমোজোমাল টেস্ট করতে হয়। কেন ক্রোমোজোমাল টেস্ট? কারণ যদি এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে হয়, আমরা চাই না যে আপনার ক্রোমোজোমের সমস্যাটা আপনার ছেলের মধ্যে যায়, কাজে সেটা আমাদের করতে হয়। আর কখনো কখনো কি করা হয়, আল্ট্রাসাউন্ড স্ক্রোটাম করা হয়, অর্থাৎ অন্ডকোষের আল্ট্রাসাউন্ড। এটা জানেন যে আমাদের ক্লিনিক ফ্রেন্ডস ডায়াগনস্টিকে হয়, এটা আমি নিজে করি। তাছাড়া কখনো কখনো ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড, অর্থাৎ সেই পুরুষের মলদ্বারে আল্ট্রাসাউন্ড প্রোব ঢুকিয়ে, শুনেই ভয় পাবেন, এটাতে ভয় লাগবে, ব্যথা লাগে না, সামান্য একটু অস্বস্তি হয়। আল্ট্রাসাউন্ড প্রোব ঢুকিয়ে আমরা তার প্রোস্টেট গ্ল্যান্ড এবং আশেপাশের অঙ্গ যেমন সেমিনাল ভেসিকল সেগুলো দেখি। একজন মহিলার কি কি টেস্ট দরকার? ওভারি ঠিক আছে কিনা, আর হচ্ছে টিউব ঠিক আছে। ওভারি ঠিক আছে কিনা কিভাবে দেখি? TVS করা হয়, ট্রান্স ভেজাইনাল আল্ট্রাসাউন্ড। আমরা আপনারা জানেন যে আল্ট্রাসোনোগ্রাফি পেটের ওপর দিয়ে করা হয়, কিন্তু TVS কি করা হয়? ইউটের ভেজাইনার মধ্যে আল্ট্রাসাউন্ড প্রোব দিয়ে। এটা শুনে ভয় পেতে পারেন, কিন্তু এটা ভয়ের কিছু নেই, এটাতে ব্যথা লাগে না, এটাতে কোনো অস্বস্তি হয়। এমনকি মাসিক চলাকালীন যখন আপনার ব্লিডিং হচ্ছে তখনও কিন্তু TVS করা হয়। TVS সাধারণত ডে মানে পিরিয়ড চলাকালীন করা হয়। আচ্ছা, এবার এক্ষেত্রে একটা জিনিস বলি, পিরিয়ডের হিসেব। আমরা বলি ডে 1, ডে 2, ডে 4, ডে 7, ডে 14, এটা কিভাবে বলি? আজকে পিরিয়ড শুরু হলো, আজকে 25শে জুলাই, আজকে হচ্ছে ডে 1, অর্থাৎ শুরুর দিনটা মনে রাখবেন। অনেকে বলেন কবে শেষ হয়েছে, না, সে আমরা যখন জিজ্ঞাসা করি লাস্ট পিরিয়ড কবে হয়েছে, তার মানে আমরা জানতে চাই লাস্ট পিরিয়ড কবে শুরু হয়েছে। আজকে 25শে জুলাই ডে 1, কালকে 26শে জুলাই ডে 2, 30শে জুলাই হচ্ছে ডে 6, এভাবে আমরা পিরিয়ডের ডেট হিসেব। AMH বলে একটা ব্লাড টেস্ট করে দেখা হয় ওভারিতে ডিমের সংখ্যা ঠিক আছে কিনা। AMH কম মানেই কিন্তু আপনি মা হতে পারবেন না এরকম নয়, কিন্তু AMH আমরা বলি ভালো ল্যাব থেকে করাতে, আর AMH যে কোনো দিনে করাতে। কিন্তু একটা বিশেষ ধরনের টেস্ট থাকে, হরমোন টেস্ট, যেমন FSH বা LH, এগুলো কিন্তু আমরা বলি যে কোনো দিন না করাতে, পিরিয়ড চলাকালীন, অর্থাৎ পিরিয়ডের 1 থেকে 4 নাম্বার দিনের মধ্যে করাতে। কখনো কখনো পিরিয়ডের 21 নাম্বার দিনে আমরা প্রজেস্টেরন বলে একটা ব্লাড টেস্ট করি। আচ্ছা আচ্ছা, ফ্যালোপিয়ান টিউব কিভাবে চেক করা হয়? HSG, এটা করা হয় পিরিয়ডের 7 থেকে 12 দিনের মধ্যে। এটা শুনে অনেকের ভ্রান্ত ধারণা HSG পেইনফুল, HSG তে ব্যথা হয় না, একটু অস্বস্তি হতে পারে, সেটার জন্য আমরা ব্যথার ওষুধ দিয়ে দিই। তাছাড়া আরেকটা টেস্ট করা হয় SSG সোনোসালপিঙ্গোগ্রাফি, যেখানে আল্ট্রাসাউন্ড করে ভেতরে জল দেওয়া। আর এছাড়া অল্টারনেটিভ হচ্ছে ল্যাপারোস্কোপি, অর্থাৎ মাইক্রোসার্জারি। মাইক্রোসার্জারি মানে পেটের ভেতর ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে দেখে।
এবার এই কেসগুলো নিয়ে অনেকের কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আছে। টিউবে ব্লক পাওয়া গেল, ফ্যালোপিয়ান টিউব ব্লক, অনেকে ভাবেন ল্যাপারোস্কোপি করবো কি আইভিএফ করবো। একটা ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে কিছু করার দরকার নেই। দুটো ফ্যালোপিয়ান টিউব বলছে এইচএসজি তে ব্লক আছে, তাহলে ল্যাপারোস্কোপি বা আইভিএফ ঝট করে করবেন না। আগে এসএসজি করুন, সোনোসালপিঙ্গোগ্রাফি। তাতে যদি খোলা থাকে আপনার ল্যাপারোস্কোপিও দরকার নেই, আইভিএফও দরকার নেই। যদি তাতে দেখা যায় টিউব বন্ধ আছে, তাহলে আপনাকে ভাবতে হবে ল্যাপারোস্কোপি করবেন না আইভিএফ করবেন। এ ব্যাপারে আমাদের ভিডিও আছে, সেটা দেখে নেবেন, আমরা এক্ষুনি ডিটেলসে যাচ্ছি। সিমেন্ট টেস্ট নিয়ে এবার কিছু বলার আছে, কারণ অনেকেই বলেন যে সিমেন্ট টেস্ট খুব এম্বারাসিং, অস্বস্তিকর। মনে রাখতে হবে আপনারা বেশিরভাগ ল্যাবেই কিন্তু প্রাইভেট রুম থাকে, সেখানে গিয়ে করবেন। আপনার যদি মনে হয় আপনি ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনে মানে ইউ আর নট কমফোর্টেবল, তাহলে সেটা কিন্তু ডাক্তারকে বলবেন। হ্যাঁ, রিল্যাক্স এনভায়রনমেন্টে থাকলে কিন্তু স্পাম দেওয়া যায়। অনেকে থাকেন যারা ম্যাস্টারবেশন করতে পারেন, কিন্তু এই যে টেনশন হচ্ছে, অপরিচিত পরিবেশে স্পাম দিতে হচ্ছে, তখন দেখা গেল তাদের সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যা হলে ডাক্তারকে জানান। আমরা সাধারণত সিলডেনাফিল জাতীয় ওষুধ দিই, যাতে অনেক সময় পেনিস শক্ত হয়, শক্ত হওয়ার পরে ম্যাস্টারবেশন করা যায়। তাতে না হলে বিশেষ ধরনের কন্ডম ইউজ করা যায়, নন টক্সিক কন্ডম। মনে রাখতে হবে সাধারণ কন্ডম বা অর্ডিনারি কন্ডম কিন্তু ব্যবহার করবেন না, কারণ অর্ডিনারি কন্ডম এমন জিনিস থাকে যেটা স্পামকে ড্যামেজ করে দেয়, যার ফলে আমরা স্পামের টেস্ট ভালো বুঝতে পারবো। নন টক্সিক কন্ডম একটু দামি, কিন্তু সেটা দিয়ে ভালোভাবে টেস্ট করা যায়। তাছাড়া আমাদের ক্লিনিকে ভাইব্রো ইজাকুলেটর বলে একটা ছোট ডিভাইস আছে, যেটা পেনিসে লাগিয়ে আপনি ইন্টারকোর্স অর্থাৎ স্পাম বের করতে পারেন। সেটা না হলে যেটা করতে পারেন, কয়টাস ইন্টারাপ্টাস, আমরা বলি ওয়াইফকে নিয়ে গিয়ে রুমে যান, যেখানে বেডরুম আছে আমাদের ক্লিনিকে, সেখানে আপনি ওয়াইফের সাথে সহবাস করে স্পাম কালেক্ট করতে পারেন। অথবা কারো কারো ক্ষেত্রে হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ স্পামটা সামনে না এসে ইউরিনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা পেচ্ছাপের রাস্তায় ক্যাথেটার ঢুকিয়ে ইউরিন ব্লাড আর যে থলি আছে সেখান থেকে স্পাম নিতে পারি। সব যদি ফেল করে এবং আপনার আইভিএফ দরকার, সেক্ষেত্রে লাস্ট অপশন হচ্ছে কেসা করা, অর্থাৎ টেস্টিস থেকে আমরা স্পাম নিতে পারি নিডল দিয়ে, তার মাধ্যমে আমরা সেই স্পামটাকে আইভিএফ এর জন্য ইউজ করতে পারি। এবার আসি অ্যাজুস্পার্মিয়া, শুক্রাণুর সংখ্যা একদম জিরো। অনেকেই দেখি শুক্রাণুর সংখ্যা কম হলেই ভাবেন ডোনার স্পার্ম। মনে রাখতে হবে শুক্রাণুর সংখ্যা জিরো হলেও ডোনার স্পার্মের দরকার নেই, আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। ডোনার স্পার্ম আমরা শুধু তাদের ক্ষেত্রে বলি যারা যাদের কোনোভাবে স্পাম পাওয়া যাচ্ছে না, অথবা যারা কোনোভাবে এই ধরনের ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারছেন না তাদের ক্ষেত্রে। আচ্ছা, কিভাবে স্পাম কালেক্ট করা হয়? শুক্রাশয় থেকে আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া, এটা কিন্তু পেইনফুল নয় এবং এটার জন্য ভর্তি থাকতে হয় না, এবার তার জন্য কোনো রেস্টের দরকার হয় না। শুধুমাত্র এটা একটা ছোট অপারেশন, সুচ ঝুঁকিয়ে অথবা ছোট করে কেটে স্পাম নেওয়া হয় এবং এটা পেইনফুল নয়, কারণ আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া করি। হ্যাঁ, তারপরে এক সপ্তাহ আপনি সাইকেল চালানো, বাইক চালানো এগুলো করতে পারবেন না। এছাড়া কিন্তু এটা বড় কোনো অপারেশন নয়। অর্থাৎ আপনার যদি স্পামের সংখ্যা শূন্য থাকে, তাহলেও কিন্তু আপনার টেস্টিস থেকে স্পাম নিয়ে আপনি বায়োলজিক্যাল ফাদার বা জৈবিক পিতা হতে পারেন। এবার তো ট্রিটমেন্টে ইনফার্টিলিটির কি ট্রিটমেন্ট, অনেকে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু কি ট্রিটমেন্ট করবো ইনফার্টিলিটির জন্য। আচ্ছা, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট ডিপেন্ড করছে প্রথমে কারণের উপর। থাইরয়েডের সমস্যা হলে আমরা সেটার ওষুধ দিচ্ছি। পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা হলে আমরা হরমোন রিপ্লেস করছি। কখনো কখনো অপারেশন করি, যেমন ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি, এই সংক্রান্ত আমাদের ভিডিও আছে। ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি কখন করবেন কখন করবেন না সে সংক্রান্ত ভিডিও দেখে নেবেন, সেই ভিডিও ডিটেলসে আজকে যাচ্ছি না। ন্যাচারালি ট্রাই করা হতে পারে। অনেকে খুব অধৈর্য হয়ে যান, ডাক্তারবাবু 3 মাস ধরে আসছে না প্রেগনেন্সি, একটু আইভিএফ করে দিন। মনে রাখতে হবে বন্ধাত্বের ট্রিটমেন্ট মানে কিন্তু আইভিএফ নয়, আর আইভিএফ এ কিন্তু কোনো গ্যারান্টি নেই যে প্রেগনেন্সি আসবে। ধৈর্য ধরতে হবে, কারণ দেখুন আপনি হয়তো প্রেগনেন্ট হলেন, এখন আপনি বললেন যে আমি 9 মাস ধৈর্য ধরবো না, আমি চাইবো 1 মাসের মধ্যে আমার বাচ্চা বড় হয়ে যায়, এটা সম্ভব নয়। সব ট্রিটমেন্টের নিয়ম আছে, সব ট্রিটমেন্টের সাকসেস রেট কিন্তু লিমিটেড, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু খুব সমস্যা, অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন। যেমন সমীর বাবু একটু আগে বললেন যে পাড়ার লোক প্রতিবেশী কি বলছেন, আমরা দয়া করে বলবো আশেপাশের লোক, পাড়ার লোক, প্রতিবেশী কার কেন বাচ্চা হচ্ছে না সে ব্যাপারে জাজমেন্টাল হবেন না, সে ব্যাপারে তাদের বারবার জিজ্ঞাসা করে তাদের বিব্রত করবেন না, কারণ তারা একটা স্ট্রেসের মধ্যে আছে। আপনি হয়তো জানেন না যে তারা হয়তো 3-4 বার আইভিএফ করে ফেল করেছেন, তারা হয়তো আপ্রাণ চেষ্টা করছেন, আপনাকে বলতে পারছেন না। কাজে এই ধরনের সমস্যা বললে, যদি বলেন যে আপনার কেন বাচ্চা হচ্ছে না, কার সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু তাদের ডিপ্রেশন হবে, তারা কিন্তু সোশ্যালি নিজেদের আইসোলেট করে নেবেন, তারা কোনো সামাজিক গেট টুগেদারে যাবেন না, তারা কোনো প্রোগ্রামে যাবেন না, কাজে এই জিনিসগুলো করবেন। কাজে একটা অপশন হচ্ছে ন্যাচারালি, অর্থাৎ নিজে নিজে ট্রাই করা। আরেকটা হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন, অর্থাৎ আমরা ওভারিতে এগ বড় হওয়ার জন্য ওষুধ দিচ্ছি, সেভাবে ট্রাই করা। তারপর হচ্ছে আইইউআই করা বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, অর্থাৎ আইইউআই, আইভিএফ বা ইক্স। আচ্ছা, এবার আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে বলি। ওভুলেশন ইন্ডাকশন মানে কি? ওভুলেশন অর্থাৎ ওভারিতে এগ বড় হওয়ার জন্য ওষুধ দিচ্ছি, ওষুধের কাজ না হলে আমরা ইনজেকশন দিচ্ছি।
সাধারণত পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে এরকম ওষুধ শুরু করা হয়, 5 থেকে 7 দিন চলে। ইনজেকশন শুনে অনেকে ভয় পান, দুঃখিত একটুখানি কানেকশনের প্রবলেম হওয়ার জন্য। আচ্ছা, ইনজেকশন নিয়ে অনেকে ভয় পান, ইনজেকশন শুনে এভাবে ট্যাবলেটে ভালো, ইনজেকশন খারাপ। মনে রাখতে ট্যাবলেটে যা আছে ইনজেকশন কিন্তু আরো ভালো কাজ করে। এটা ইনজেকশন জাস্ট একটা ইনসুলিনের মতো ইনজেকশন, চামড়ার নিচে বা মাসেলে দিতে হয়। ইনজেকশন শুনে ভয় পাবেন না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, দুটো জিনিস করতে হবে, আপনাকে রেগুলারলি ইন্টারকোর্স করতে হবে ওষুধ বা ইনজেকশন নেওয়ার পরে। আর অবশ্যই 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 অন্তত প্রথম মাসে ডাক্তারের কাছে টিভিএস করতে আসতে হবে, ফলিকুলার স্টাডি, অর্থাৎ ওষুধ বা ইনজেকশনে আপনার এগ বড় হচ্ছে কিনা। অনেকে থাকেন যে ওষুধ বা ইনজেকশন নিচ্ছেন কিন্তু টিভিএস করছেন না, সেটা কিন্তু ডেঞ্জারাস, কারণ আপনি সময় নষ্ট করছেন। মনে রাখতে হবে ওভুলেশন ইন্ডাকশনে 1 মাসে সাকসেস রেট হচ্ছে 15-16%, অর্থাৎ 100 জন যদি ট্রাই করেন 1 মাসে ওভুলেশন ইন্ডাকশন এবং আপনার ওষুধটা ট্যাবলেট ওভুলেশন হচ্ছে, তাতে 1 মাসে 10-15-16 জনের প্রেগন্যান্সি আসতে পারে। কাজে আপনি যদি টিভিএস না করেন, আপনি জানলেনই যে আপনার কাজ হলো কিনা, মাসের পর মাস ওষুধ খেয়ে যাচ্ছেন, তার মানে আপনি কিন্তু মূল্যবান সময় নষ্ট করছেন। 2 নম্বর, এটা কতদিন করা যাবে? অনেকে আছেন 10 মাস, 12 মাস, 14 মাস করে যাচ্ছেন, এটা কিন্তু ভুল। আবার অনেকে 1 মাসের পরেই হতাশ হয়ে যাচ্ছেন, এটাও ভুল। যেহেতু বললাম 1 মাসে বাচ্চা আসতে পারে 15-16 জনের, আমরা বলি অন্তত 3 থেকে 4 মাস চেষ্টা করুন, কিন্তু 6 মাসের বেশি কখনোই ওভুলেশন ইনজেকশন দিয়ে চেষ্টা করা উচিত নয়। আমরা সাধারণত যেটা করি 3-4 মাস আমরা ওষুধ দিয়ে ওভুলেশন ইনজেকশন করি, তারপরে 2-3 মাস ইনজেকশন দিয়ে ওভুলেশন ইনজেকশন করি। সেটা যদি না হয় তারপরে আমরা আইইউআই। ওভুলেশন ইনজেকশন কাদের পক্ষে সম্ভব হবে না? যাদের টিউব ব্লক আছে, যাদের সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে, যাদের স্পার্ম কাউন্ট ভীষণ কম আছে, অথবা যাদের ওভারি একদম কাজ করছে না, ডিমের সংখ্যা ভীষণ কম আছে, তাদের কিন্তু ওভুলেশন ইনজেকশন করে লাভ হবে না। আচ্ছা, এবার পরের পদ্ধতি আসছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই, যাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও বলা হয়। কি করা হয়? একই জিনিস, ওভুলেশন ইনডাকশন করা হলো, আপনাকে টিভিএস ফলিকুলার স্টাডি করতে আসতে হবে, তারপর একটা নির্দিষ্ট দিনে আপনাকে এবং আপনার হাজবেন্ডকে আসতে হবে আইইউআই এর জন্য। কি করা হবে? হাজবেন্ডের স্পার্মটা নেওয়া হবে, সেটা প্রসেস করা হবে, ওয়াশ করা হবে, 0.5 ঘন্টা কি 1 ঘন্টা পরে হাজবেন্ডের স্পার্মটা ভেতরে দেওয়া হবে। এটাও কিন্তু পেইনফুল নয়, কিন্তু এটা অনেকে জানেন না যে আইইউআই কোথায় করতে হবে। অনেকে যে কোনো জায়গায় আইইউআই করেন। অনেকে জিজ্ঞাসা করে কি করে আইইউআই হয়েছে, বললেন যে আমাকে ডাক্তার ওই চেম্বারে গেছিলাম, হাজবেন্ডের স্পার্ম নেওয়া হলো, নিয়েই ভেতরে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু আইইউআই নয়। আইইউআই ফার্টিলিটি একমাত্র হবে যেখানে স্পার্ম প্রসেসিং বা স্পার্ম ওয়াশিং সুবিধা আছে। হাজবেন্ড স্পার্ম দিলেন, সাথে সাথে কিন্তু সেটা দিয়ে আইইউআই করা যাবে। সেই স্পার্মটাকে ওয়াশ করতে হবে, প্রসেস করতে হবে, সেখান থেকে ভালো স্পার্ম, কারণ সেখানে যদি খারাপ স্পার্ম গুলো ভেতরে যায় তাহলে কিন্তু আইইউআই তে প্রেগন্যান্সি আসবে না, উল্টে আপনার ক্ষতি হতে পারে। কাজে আইইউআই করার আগে কোন জায়গায় আইইউআই করছেন সেটা জেনে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আসছি আইইউআই এর সাকসেস রেট কত? 15-20%। 100 জনের করলে 15 থেকে 20 জনের প্রেগন্যান্সি আসতে পারে। কতবার আইইউআই করা যাবে? অনেকে আছেন একই জিনিস একবার আইইউআই করে মন ভেঙে যাচ্ছে, আর করবো না ডাক্তারবাবু, হবে না। আবার অনেকে 8 বার 10 বার করছেন, দুটোই ভুল। আইইউআই 3 থেকে 4 বার করা যেতে পারে, তার বেশি না। কখন করা যেতে পারে? পার্টিকুলারলি যদি দেখা যায় যে ওভুলেশন ইন্ডাকশনে প্রেগন্যান্সি আসছে না, স্পার্মে সামান্য প্রবলেম আছে, ভীষণ প্রবলেম থাকলে আইইউআই করা যাবে না, সেক্সুয়াল প্রবলেম আছে, তাহলে কিন্তু আইইউআই খুব ভালো কাজ করে। কখন কাজ করবে না আইইউআই? সিভিয়ার এন্ডোমেট্রিওসিস থাকলে, স্পার্মের ভীষণ প্রবলেম থাকলে, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে, ওভারিতে ডিমের সংখ্যা ভীষণ কম থাকলে আইইউআই কাজ করছে। এর পরের পদ্ধতিটা আসি, যেটা নিয়ে আজকে আমাদের মেইন আলোচনা, সেটা হচ্ছে আইভিএফ, ওয়ার্ল্ড আইভিএফ ডে, অর্থাৎ আইভিএফ বা টেস্ট টিউব বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। কি করা হয়? আপনাকে ইনজেকশন দেওয়া হলো একজন মহিলাকে, আবার বলবো ইনজেকশন পেইনফুল নয়। সমীর বাবু থেকে অরিন্দম চক্রবর্তী তিনিও লিখেছেন যে আইভিএফ তারা করেছেন, কিন্তু সেটা পেইনফুল নয়। 10 থেকে 15 দিন ইনজেকশন চলে। ইনজেকশন দিয়ে আমরা দেখি ওভারিতে ফলিকেল, অর্থাৎ যে থলির মধ্যে ডিমগুলো থাকে সেগুলো কেমন বড় হচ্ছে। যখন সেগুলো বড় হবে তখন আমরা আপনাকে ওটিতে নিয়ে গিয়ে আন্ডার অ্যানেস্থেসিয়া ভেজাইনা দিয়ে নিডেল পাস করে আমরা ওভারি থেকে এগ কালেক্ট করব। হাজবেন্ডের থেকে স্পার্ম নেওয়া হবে, নর্মাল ম্যাস্টারবেশন করে নেওয়া হবে। যদি তাতে অসুবিধা থাকে বা স্পার্ম খারাপ থাকে, তাহলে যে বললাম টেসা করে অন্ডকোষ থেকে স্পার্ম নেওয়া হবে। ল্যাবরেটরি এগ আর স্পার্ম মিলিত হয়ে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হলো। 3 নাম্বার থেকে 5 নাম্বার দিন বাদে ভ্রূণ ট্রান্সফার করা হলো, তার 2 সপ্তাহ বাদে প্রেগন্যান্সি টেস্ট করা হবে। কখনো কখনো আমরা সে মাসে ভ্রূণ ট্রান্সফার করি না, সব ভ্রূণ ফ্রিজ করে রাখি, 2 মাস বা 3 মাস বাদে ট্রান্সফার করি, তাকে বলা হয় ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। এখন আরো উন্নত ধরনের একটা আইভিএফ এসছে, যাকে বলা হয় ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তাতে কি করা হয়? নর্মাল আইভিএফ এ যেটা করে, স্পার্ম গুলোকে ছেড়ে দেওয়া হলো একটা পেট্রি ডিশের মধ্যে,
মনে রাখতে হবে এখন কিন্তু টেস্ট টিউবে কিছু করা হয় না, যদিও টেস্ট বেবি নামটা চলছে, কিন্তু টেস্ট টিউবে কিছু করা হয়। পেট্রি ডিশের মধ্যে স্পাম ছেড়ে দেওয়া হলো, যে স্পামটা বেস স্পাম সেটা এগ এর মধ্যে যাবে, এটা হচ্ছে আইভি। ইক্সি কি করা হয়, এমব্রায়োলজিস্ট দেখবেন ল্যাবরেটরিতে কোনটা বেস স্পাম, সেটা বেছে বেছে সেই স্পামটাকে এগ এর মধ্যে ইনজেক্ট করা হবে, তারপর যে এমব্রায়োটা তৈরি হলো সেটা ট্রান্সফার। এবার আইভিএফ নিয়ে অনেকের অনেক মিথ আছে। সাকসেস রেট কত? অনেকে বলেন, অনেক সেন্টার বলেন আপনাকে 80% 90%, এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা। আপনার কষ্ট উপার্জিত অর্থ ব্যয় করার আগে কিন্তু ভেবে দেখবেন। আর মনে রাখবে হবে সাকসেস রেটটা কিন্তু আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ডাক্তারদের ক্ষেত্রে। আমি কতজনের করছি তার মধ্যে কতজনের প্রেগন্যান্সি আসছে। যে পেশেন্ট, যে কাপেল আইভিএফ করছেন, তিনি কিন্তু তার অর্থ, পরিশ্রম, তার উপার্জন সবকিছু কিন্তু ব্যয় করে, সময় সবকিছু ব্যয় করে আইভিএফ করছেন। তার কাছে কিন্তু সাকসেসের মাত্র দুটো, 100%। অর্থাৎ প্রেগন্যান্সি আসে, তিনি বলবেন 100%, তিনি সবাইকে বলবেন আইভিএফ করতে। যদি না আসেন তার কাছে 0%, অর্থাৎ তিনি বলবেন যে না, আইভিএফ এ প্রেগন্যান্সি আসে। অর্থাৎ আইভিএফ এর সাকসেস কিন্তু হচ্ছে 40 to 50%। অর্থাৎ 100 জনের যদি আমরা আইভিএফ করি, 40 থেকে 50 জনের প্রেগন্যান্সি আসতে পারে, তার মধ্যে 30 জন বাচ্চা নিয়ে বাড়ি। ভ্রান্ত ধারণা হচ্ছে আইভিএফ পেইনফুল। এই যে বললাম এগ কালেকশন, সেটা কিন্তু অ্যানেস্থেসিয়া করা হচ্ছে। এবং আজকালকার দিনে কিন্তু আমরা কোনো পেইনফুল ইনজেকশন দিই না। অনেকে বলেন ওই সেন্টারে গেছি, দেখেছি পেইন যে ইনজেকশন দিচ্ছে, ইনজেকশন দেওয়ার পরে পেশেন্টরা নড়াচড়া করতে পারছেন না। মনে রাখতে হবে আমাদের কাছে এখন এমন টেকনিক এসছে, বিশেষ করে প্রোজেস্টেরন ইনজেকশন, যেটা আগে পেইনফুল ছিল সেটা এখন পেইনফুল নয়। হ্যাঁ, আমরা সেই ধরনের পেইনফুল কোনো ইনজেকশন দিই না। দুঃখিত। আইভিএফ সেফ কিনা একজন মহিলার জন্য? আইভিএফ অ্যাবসলিউটলি সেফ, কিন্তু যে কোনো মেডিকেল প্রসিডিওরে কিছু সমস্যা হতে পারে, সেরকম আইভিএফ এ হতে পারে। রাস্তা পার হতে গেলে যেমন কারো কারো সমস্যা হতে পারে, সেরকম আইভিএফ হতে পারে, কিন্তু সেটা খুব মিনিমাম 1000 জনের মধ্যে একজনের সমস্যা হতে পারে। অনেকে বলেন আমি আমার বান্ধবী আইভিএফ করেছে, দেখেছি সারা প্রেগন্যান্সিতে শুয়ে আছে, আমি এরকম করতে পারবো না, আমার অফিসে চাকরি আছে। মনে রাখতে হবে এটা কিন্তু ভুল ধারণা। একজন শুয়ে আছে, তিনি আরেকজনকে বলেন তুইও শুয়ে থাক, এইভাবে ভুল ধারণাটা চলতে থাকছে। শুয়ে থাকলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেট বাড়ে না, বরং দেখা গেছে যারা শুয়ে থাকে তাদের কিন্তু আইভিএফ এর পরে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আইভিএফ এর পরে শুয়ে থাকতে হবে, এটা ভুল ধারণা। অনেকে বলেন আইভিএফ কৃত্রিম, আর্টিফিশিয়াল, এটা টেস্ট টিউবে হচ্ছে, আমার পেটে হচ্ছে না, এটা ভুল ধারণা। এমব্রায়োটা যখন তৈরি হচ্ছে সেটা এতটাই ছোট, সেটা খালি চোখে দেখা যায়, মাইক্রোস্কোপে দেখা যায়, সেটা দেখে আমরা ইউটেরাসের ভেতর দিচ্ছি। প্রেগন্যান্সিতে যা যা হচ্ছে সবই আপনার হবে। আশেপাশের লোকেরা দেখবে প্রেগন্যান্সিতে আপনার পেট বড় হচ্ছে, আপনার পেট থেকেই বাচ্চা হচ্ছে, আপনার বমি হবে প্রেগন্যান্সিতে, আপনি ফিল করতে পারবেন বাচ্চা নড়ছে। প্রেগন্যান্সি হলে যা যা সমস্যা সব আপনি ফিল করতে পারবেন। এটা কিন্তু টেস্ট টিউবে হচ্ছে না, এটা কিন্তু আপনার ইউটেরাসেই হচ্ছে। করবেন আইভিএফ, আইইউআই করেছেন, ইভুলেশন ইনজেকশন করেছেন, তাহলে হচ্ছে না, তারপরে করবেন। বেশিরভাগ মহিলা আছে যাদের কিন্তু আইভিএফ ছাড়াই প্রেগন্যান্সি, কিন্তু কিছু কিছু আছে যাদের কিন্তু আইভিএফ মাত্র উপায়, যেমন যাদের হাজবেন্ডের অ্যাজোস্পার্মিয়া আছে, অর্থাৎ স্পার্ম কাউন্ট 0, যাদের হাজবেন্ডের স্পার্ম কাউন্ট ভীষণ কম, যাদের হাজবেন্ডের ইজাকুলেশন প্রবলেম আছে, যেসব মহিলাদের সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে তাদের, যাদের ল্যাপারোস্কোপিতে দেখা গেছে দুটো ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে তাদের, যাদের ওভারি কাজ করা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর। এবার আইভিএফ করার আগে কিন্তু অনেকে প্রেগন্যান্সি হচ্ছে না, আইভিএফ করে নেব, কিন্তু আইভিএফ এর আগে ট্রিটমেন্টটা বুঝতে হবে, অনেক কিন্তু অনিশ্চয়তা আছে। আপনাকে যখন ইনজেকশন দেওয়া হলো, তার মানে এই নয় যে আপনার ওভারি রেসপন্ড করবে, অর্থাৎ ফলিকেল রেসপন্ড করবে। ফলিকেল রেসপন্ড না করতে পারে, কিন্তু আমরা কিন্তু ঠিক সময় মতো কিন্তু সবই আপনাকে জানাবো, কিন্তু এগুলো সময়ের আগে কিন্তু বোঝা যায় না। অর্থাৎ আপনি একবার আইভিএফ এর নামলে তখনই একমাত্র বুঝতে পারবেন কেমন হচ্ছে। ফলিকেল তৈরি হচ্ছে, তার মানে এই নয় যে এগ পাওয়া যাবে, সবসময় এগ পাওয়া নাও যেতে পারে। যেদিন কালেকশন করা হবে সেদিনই একমাত্র বলতে পারবো আপনার থেকে এগ পাওয়া। এগ পারে, এত সবকিছু বাধা পেরিয়ে আমি যদি 100 জনের এমব্রায়ো ট্রান্সফার করি, তার মধ্যে 40 থেকে 50 জনের প্রেগন্যান্সি আসতে পারে। কাজে এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে কিন্তু বুঝে দেখতে হবে। আচ্ছা, এবারে আসি কোন সময় কি ট্রিটমেন্ট করব। যদিও আপনারা আমাদের এই ভিডিওগুলো অনেকদিন ধরে দেখছেন, মানে কোন সময় কি ট্রিটমেন্ট করা যায় সেটা নিয়ে আপনাদের আশা করি ভালো ধারণা আছে, কিন্তু তাও আমরা জাস্ট সংক্ষেপে বলবো। আচ্ছা, কি কি নিয়ে বলবো আমরা? 1 নাম্বার হচ্ছে পুরুষের ক্ষেত্রে কি করা যায়। যদি দেখা যাচ্ছে কোনো ধরুন স্পার্মের প্রবলেম আছে, সামান্য প্রবলেম থাকলে আমরা বলি ওষুধ দিই। যদি
দেখা যাচ্ছে সামান্য নয় বিশেষ ধরনের প্রবলেম আছে, অর্থাৎ শুক্রাণু সংখ্যা ভীষণ কম, অথবা হচ্ছে শুক্রাণু অ্যাজোস্পার্মিয়া আছে, তাহলে কিন্তু আপনার কিন্তু ইয়ে করা মানে অর্থাৎ ট্রিটমেন্ট কিন্তু দেরি করা যাবে না, অর্থাৎ কিন্তু তাড়াতাড়ি কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে যদি দেখা গেল যে আপনার এ ধরনের সমস্যা আছে যে ইরেকটাইল ডিসফাংশন, তাহলে কিন্তু যেটা করবেন না, ভুল করে দোকান থেকে ভায়াগ্রা কিনে নেবেন না, ডাক্তারের সাথে কথা বলুন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল প্রবলেম ওষুধ দিয়ে ঠিক করা যায়, যদি সেটা করা না যায় তখন কিন্তু আমরা কিছু জিনিস করতে পারি যেটাকে বলা হয় সেলফ ইনসেমিনেশন, অর্থাৎ আমরা সেটা বলে দিই বাড়িতে স্পাম কালেক্ট করে ওয়াইফের ভেজাইনাতে দিতে পারেন, তাতেও কিন্তু অনেকে প্রেগন্যান্সি আসে, যারা ঠিকমতো ইন্টারকোর্স করতে পারছেন না তাদের সেভাবে প্রেগন্যান্সি আসা সম্ভব। তা না হলে আমরা আইইউআই বা আইভিএফ করতে পারি। এবার মহিলার ক্ষেত্রে কি হয়, যদি দেখা যায় যে তার ওভারি থেকে ডিম বেরোচ্ছে, ওভুলেশন ইন্ডাকশন করতে পারে, সেটা না হলে আইইউআই করতে পারি, সেটা না হলে আইভিএফ করতে পারি। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, অনেক সময় পিসিওএস এ আগে করা হতো ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, অর্থাৎ ল্যাপারোস্কোপি করে কিছু ওভারিতে ড্যামেজ করে দেওয়া হতো, তাতে প্রেগন্যান্সি আসার চান্স বাড়ে। কিন্তু এটা আমরা খুব কম ক্ষেত্রেই করি এক্ষেত্রে, এবং আপনাকে যদি কেউ বলেন যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর জন্য, তাহলে কিন্তু তার আগে কিন্তু ডাক্তারের সাথে ভালো করে কথা বলুন, এএমএইচ কত আছে, এলএইচ কত আছে সেটা দেখে তার। টিউব ব্লক থাকলে বললাম, টিউব ব্লক থাকা মানে কিন্তু আইভিএফ বা ল্যাপারোস্কোপি নয়, আগে দেখুন কোন টিউব ব্লক আছে, এসএসজি করে দেখতে পারেন। আর এই নিয়ে ডিটেলসে আমাদের ভিডিও আছে, আমরা আজকে খুব ডিটেলসে আলোচনা করছি। আর সেক্সুয়াল প্রবলেম থাকলেও কিন্তু মা হতে পারেন সেলফ ইনসেমিনেশন করে, আইইউআই বা আইভিএফ করে। কাজে এই সমস্যা থাকলে কিন্তু আপনি গোপন করে যাবেন না, অনেকে লজ্জায় গোপন করেছে, এগুলো নিয়ে ডাক্তারের সাথে কথা। এবারে আসি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, যেটা বললাম সব ঠিক আছে অথচ বাচ্চা আসছে না, তাতেও আমরা ট্রিটমেন্ট করতে পারি, ওভুলেশন ইনডাকশন, সেটা না হলে আইইউআই, সেটা না হলে আইভিএফ, এবং তাতে কিন্তু প্রেগন্যান্সি আসার চান্স কিন্তু অন্যদের থেকে ভালো থাকে। এবার কিছু কিছু মিথ আছে, অর্থাৎ ভ্রান্ত ধারণা। একটা ধারণা হচ্ছে আইভিএফ স্পেশালিস্টের কাছে যাচ্ছি, আইভিএফ সেন্টারে যাচ্ছি, তার মানে আইভিএফ করতে হবে, ভুল ধারণা। আমাদের বেশিরভাগ পেশেন্ট কিন্তু ওভুলেশন ইন্ডাকশন বা আইইউআই তে কনসিভ করে যান, খুব কম পেশেন্টেরই কিন্তু আইভিএফ দরকার। অনেকে বলেন আইভিএফ করবো, ডাক্তারবাবু কি গ্যারান্টি আছে যে আমার স্পাম দেওয়া হবে, আমার এগ দেওয়া হবে, আমার এমব্রায়ো দেওয়া হবে? মনে রাখবেন, কারণ এটা কিন্তু বেআইনি অন্য কারো স্পাম বা এগ দেওয়া, আমরা কিন্তু আপনার অনুমতি না নিয়ে কনফিডেন্সিয়াল থাকবে, অর্থাৎ আপনি না চাইলে আমরা কিন্তু কাউকেই বলবো না। হাজবেন্ড ওয়াইফ ছাড়া যে কোনো আমরা বলি মা বাবাকে নিয়ে আসেন না, কারণ আপনাদের অনুমতি না নিলে আমরা কিন্তু মা বাবাকেও বলি না। সব থেকে বড় সমস্যা, সেলফ ইনসেমিনেশন করবেন, ওভুলেশন ইন্ডাকশন করবেন, ইনজেকশন নেবেন, আইইউআই করবেন, আইভিএফ করবেন, ডাক্তারবাবু বেবির কোনো অ্যাবনর্মালিটি হবে না তো? যেটা মনে রাখতে হবে, যে কোনো প্রেগন্যান্সিতে আপনার যদি স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসে, তাতেও কিন্তু বেবির অ্যাবনর্মালিটি হওয়ার চান্স রয়েছে 1%, অর্থাৎ 100 জন যদি কনসিভ করেন, একজনের বেবি কিন্তু অ্যাবনর্মাল হতে পারে। বিভিন্ন কারণে হতে পারে, এনভায়রনমেন্টের পলিউশনের কারণে হতে পারে, দূষণের কারণে, ওজন বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে, সুগার বেশি থাকলে, কোনো ইনফেকশন থাকলে, হ্যাঁ, বয়স বেশি থাকলে, অনেক সময় তার কারণ জানা যায় না। আইভিএফ এও কিন্তু তার চান্স 1%, অর্থাৎ আইভিএফ এর কারণে কিন্তু অ্যাবনর্মালিটি হওয়ার চান্স বাড়ে না। কাজে এই ধারণা থাকলে কিন্তু ভুলে যেতে। যদি ট্রিটমেন্ট ফেল করে, অবশ্যই ট্রিটমেন্ট ফেল করা মানে সব শেষ এটা নয়, আমরা আবার ট্রিটমেন্ট করতে পারি, কি কারণে ফেলিওর হয়েছে সেটা দেখি। কিসের উপর ডিপেন্ড করে কি ট্রিটমেন্ট করা যায়? প্রথম কথা, কি রিপোর্ট আছে, স্পাম কেমন আছে, ওভারি কেমন আছে, ইউটেরাস কেমন আছে, টিউব কেমন আছে, বয়স, ওই যে বললাম বয়সটা খুব ইম্পর্টেন্ট। 35 বছরের নিচে আমাদের হাতে সময় থাকে, কিন্তু 35 বছরের পরে কিন্তু আমাদের যা করার তাড়াতাড়ি। কতদিন ট্রাই করছে, ধরুন আপনি 2 বছর ধরে ট্রাই করছেন, তাহলে আপনার ট্রিটমেন্ট একরকম, আমরা বলবো ঠিক আছে কিছুদিন ওষুধ, তারপর আইইউআই করি, তারপর আইভিএফ করবো। কিন্তু ধরুন আপনি 4 বছর 6 বছর বা তার বেশি ধরে ট্রাই করছেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তাহলে কিন্তু বেশি সময় নেই হাতে। আচ্ছা, এবারে হচ্ছে আরো জিনিসের উপর নির্ভর করে, কারণ ইনফার্টিলিটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পেশেন্ট কি চাইছে। মনে রাখতে হবে এটা কিন্তু কোনো লাইফ সেভিং ট্রিটমেন্ট নয়, ইনফার্টিলিটি কিন্তু আমরা কিন্তু কারো লাইফ বাঁচাচ্ছি না, জীবন বাঁচাচ্ছি না, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট না করলে কেউ মরে যাবেন এরকম নয়। সে কারণে আমরা যেটা চাই, পেশেন্ট অনেক সময় পেশেন্ট বলে ডাক্তারবাবু ফোনে কথা বলো না, ফোনে নয়, সামনাসামনি এসে কথা। কেন? আমাদের জানা দরকার আপনি কি চাইছেন। ধরুন আমাদের মনে হলো আইইউআই করা দরকার, কিন্তু আপনি বলছেন ন্যাচারালি ট্রাই করা। আমাদের কিন্তু পেশেন্টের কি চাইছেন, পেশেন্টের যে মতামত সেটাকে আমরা গুরুত্ব দিই, কারণ এখানে কিন্তু আমরা পেশেন্টের সাথে কথা বলি, সে অনুযায়ী আমরা ঠিক করি। তখন বলি কেন আইইউআই করা দরকার, কিন্তু কেউ বলছেন আমি আইইউআই করবো না, তখন কিন্তু আমরা পেশেন্টকে বলি আপনার ন্যাচারালি আসার চান্স কম, কিন্তু আপনি যেহেতু বলছেন আমরা 1-2 বার চেষ্টা করতে।
যেরকম অনেকের মনে সন্দেহ থাকে ডাক্তারবাবু নিজের এগ দিয়ে করবো না ডোনার এগ দিয়ে করবো, আমরা বলি আপনি কি চাইছেন। অনেক সময় দেখা যায় যে নিজের এগ দিয়ে চান্স কম, কিন্তু তাও আমরা বলি পেশেন্টকে আপনি মানসিক ভাবে শান্তির জন্য একবার নিজের এগ চেষ্টা করুন, সেটা না হলে তারপর অবশ্যই ডোনার এগ, ডোনার স্পার্ম বা সারোগেসি আমরা ইউজ করতে পারি, কিন্তু সেটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনের পারমিশন, এবং মনে রাখতে হবে সেটা কিন্তু খুব কম ক্ষেত্রে ডোনার এগ বা ডোনার স্পার্মের দরকার হয়, কারণ আজকালকার ট্রিটমেন্ট তাতে কিন্তু বেশিরভাগ মহিলা বা পুরুষে কিন্তু বায়োলজিক্যাল মাদার বা ফাদার। এবার আমাদের কি কি উন্নতি হয়েছে ট্রিটমেন্ট? একটা উন্নতি হচ্ছে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং। নরমালি আমি যেটা বললাম আইভিএফ এ কি করা হয়, যে এমব্রায়োটা তৈরি হলো এমব্রায়োটা ট্রান্সফার করে দেওয়া। এমব্রায়োটার কখনো কখনো আমরা জেনেটিক বায়োপসি করে দেখি এমব্রায়োটা নরমাল। কখন করা হয়? পার্টিকুলারলি হাজবেন্ড ওয়াইফ দুজনেরই যদি জেনেটিক সমস্যা। অনেকে বলেন আমাদের দুজনের জেনেটিক সমস্যা আছে, আমাকে কেউ বলেছে ডোনার নিয়ে নিতে। মনে রাখবেন ডোনার নিতে বা অ্যাডপশন করতে সেটার দরকার নেই। আমরা কিন্তু আইভিএফ করে পিজিটি করে আমরা আপনাকে এমন সন্তান দিতে পারি যার জেনেটিক প্রবলেম থাকবে না। কাজেই জেনেটিক প্রবলেম থাকা মানেই কিন্তু ডোনার নেওয়া নয়, তার মানে কিন্তু দত্তক নেওয়া। ক্যান্সার, অনেকে ধরুন কারো ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, তখন সবাই বলে আগে তো বাঁচি পরে বাচ্চার কথা ভাববো। মনে রাখতে হবে এখন কিন্তু বেশিরভাগ ক্যান্সারে কিন্তু রোগীরা বেঁচে যাচ্ছে, কিন্তু বাঁচার পরে যেটা হয় পার্টিকুলারলি কেমোথেরাপি বা রেডিয়েশন নিলে তাদের বন্ধ্যাত্ব হয়ে যায়, অর্থাৎ চিরতরে তারা মা বা বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ক্যান্সারের ট্রিটমেন্টের পরে বেঁচে থাকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে, বলি ক্যান্সারের ট্রিটমেন্টের পরে বাচ্চা হতে অসুবিধা হতে পারে, সেজন্য বলি যদি ক্যান্সার ডায়াগনোসিস হয় কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরুর আগে কিন্তু ডাক্তারের সাথে কথা বলুন, যাতে আপনার ঠিকমতো যেন আপনি মা হতে পারেন বা বাবা হতে পারেন সেই উপায়টা যেন খোলা থাকে। কি করা যায়? আপনি যদি পুরুষ হন আপনার স্পার্ম ফ্রিজ করে রাখা যায়, মহিলা হলে অবিবাহিত হলে এগ ফ্রিজ করে রাখা যায়, আর বিবাহিত হলে আপনার এমব্রায়ো বা ভ্রূণ ফ্রিজ করে রাখা যায়। আরেকটা উন্নতি হচ্ছে ব্লাস্টোসিস, অর্থাৎ কখনো কখনো 3 নাম্বার দিনের এমব্রায়ো ট্রান্সফার করি, কখনো কখনো 5 নাম্বার দিনের এমব্রায়ো আমরা ট্রান্সফার করি আইভিএফ এ। 5 নাম্বার দিনের এমব্রায়োকে বলা হয় ব্লাস্টোসিস, তাকে কাছে প্রেগন্যান্সি আসার চান্স বাড়ে, কিন্তু সেটার কিন্তু কিছু শর্ত আছে, একমাত্র কিছু কিছু ক্ষেত্রেই আমরা সেটা করতে পারি। আর অবশ্যই বললাম এমব্রায়ো ফ্রিজ করে রাখতে পারি। ধরুন আপনার বয়স 32 বছর, আপনি বলছেন আপনার চাকরি আছে, কেরিয়ার আছে, এখন আপনি মা হতে পারবেন, আপনি 37 বছরের পরে প্রেগন্যান্সি নিতে, আপনি এখন এগ বা এমব্রায়ো ফ্রিজ করে রাখতে পারেন। পরে যখন আপনার 37 বছর হবে তখন কিন্তু আপনার ওভারি ডিমের সংখ্যা কমে যেতে পারে। আপনি যখন এখন এগ বা এমব্রায়ো ফ্রিজ করে রাখেন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, তখন আপনি ট্রান্সফার করতে পারেন মা। খরচ, অবশ্যই আইভিএফ এর ট্রিটমেন্ট খরচ সাপেক্ষ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু কিছু টেকনিক ইউজ করতে পারি, এবং সেই টেকনিকে এখন কিন্তু বেশিরভাগ ট্রিটমেন্ট কিছু খরচের মধ্যে এসে গেছে। কিন্তু আনফরচুনেটলি এখনো কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সরকার থেকে এর আইভিএফ এর সাহায্য পাওয়া যায় না, বিদেশে অনেক জায়গায় পাওয়া যায়, এখনো পর্যন্ত পাওয়া যায় না। আমরা আশা করব সরকার এগিয়ে আসবেন। ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কিছু হয়তো এগিয়ে আসতে পারেন ভবিষ্যতে পরবর্তীকালে, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসছেন না। কিন্তু মনে রাখতে হবে ইনফার্টিলিটি কিন্তু অন্যান্য রোগের মতো নয়। এটা কিন্তু এমন নয় যে টিউমার অপারেশন করলাম সেরে গেল। কাপেলরা অনেক স্ট্রেসে থাকেন, তাদের কিন্তু সে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। মনে রাখতে হবে বাচ্চাটাই কিন্তু সব নয়, আপনাদের সম্পর্ক যেন ঠিক থাকে, আশেপাশের লোকে কি বললো সেটা কিন্তু নিয়ে মাথা ঘামাবেন না, কারণ এখানে কিন্তু সাকসেসটা কিন্তু ম্যাটার করে, এবং আপনি খরচ করছেন তার আগে কিন্তু জেনে শুনে তারপরে কিন্তু খরচ করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 9831355912, আবার বলছি 9831355912, আর বাংলাদেশ থেকে করতে গেলে তার আগে +91 বা প্লাস অর্থাৎ +91 যোগ করে করবেন। আমাদের ফেসবুক যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আর আমাদের সাথে যদি আপনারা পরে যোগাযোগ করতে চান, হ্যাঁ, আমাদের সাথে অনলাইনেও যোগাযোগের ব্যবস্থা আছে। লিব্রেট বলে একটা সাইট আছে, LYBRATE, সেখানে আমার নাম সার্চ করে তার মাধ্যমে অনলাইন যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই যোগদান করার জন্য, কমেন্ট করার জন্য ধন্যবাদ। সুস্থ